হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও এখনও হয়তো কেউ জয়েন করেননি। এখন ৯টা ৩৫ বাজে। যেহেতু আমাদের এখানে বিদ্যুৎ আছে, এজন্য আমি রাইট টাইমে ক্লাসটা শুরু করতে পারছি। কিন্তু লোডশেডিংয়ের সমস্যা সারা বাংলাদেশেই প্রকট। সেজন্য আমরা মাঝে, মাঝে রাইট টাইমে ক্লাস স্টার্ট করতে পারি না। আবার অনেকেও ঠিক সময়ে ক্লাসে জয়েন করতে পারেন না। ব্যাপারটা সত্যি খুব বেদনাদায়ক বটে। অ্যান্ড আজকের এই ক্লাসে যারা জয়েন করতে পারবেন না, অবশ্যই ক্লাসটা রেকর্ড তো দেখবেন এবং যে ইনস্ট্রাকশনগুলো দেবো, যে ফিডব্যাকগুলো দিব, সেগুলো অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবেন যখনই আপনার বিদ্যুৎ আসুক না কেন। ওকে। অ্যান্ড আজকের ক্লাসে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর খুবই কমন একটা কোশ্চেন টাইপ, অপিনিয়ন অপিনিয়ন কোশ্চেন টাইপের কীভাবে অ্যান্সার করতে হয় দেখব, সেন্টেন্স স্ট্রাকচার দেখব। এটার সাথে রিলেটেড আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখার চেষ্টা করব। ওকে। তো ফার্স্ট আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আপনাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া ছিল আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর গ্রাফ চার্ট অ্যান্ড হচ্ছে ম্যাপ ডায়াগ্রামের, সেগুলো একটু রিভিউ দেব। যারা জমা দিয়েছেন হোমওয়ার্ক তাদের মূলত এখনও আবু হানিফ ভাই জমা দেন নাই হোমওয়ার্ক। আবু হানিফ ভাই আমার সাথে হচ্ছে ইনবক্সে পার্সোনালি কথা বলবেন, আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। ওকে। তো এইটা সম্ভবত ফারা জারিন আপু দিয়েছিলেন। উনি একটা অ্যান্সার করার চেষ্টা করছেন এইটা থেকে। তো উনি ওভারঅল ভালো করার চেষ্টা করছেন। তবে এখানে ওনার হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 এবং 2 এই ২ টা হচ্ছে ক্লিয়ার নাই। আমরা যে স্ট্রাকচার দেখাচ্ছিলাম সেখানে বলছিলাম যে বডি প্যারাগ্রাফ 1 এবং 2 হচ্ছে ক্লিয়ার থাকতে হবে বা ২ টা বডি প্যারাগ্রাফ হইতে হবে ইন্ট্রোডাকশন ওভারভিউর মধ্যে, ঠিক আছে? অ্যান্ড এখানে নোটেবল জিনিসের মধ্যে দেখতে পাচ্ছি যে ওভারভিউতে উনি হচ্ছে আ সালটা রাখার চেষ্টা করছে। ওভারভিউতে আমরা মোটামুটি সালটা না রাখার চেষ্টা করব। মানে আমরা ওভারঅল কথা বলব যেখানে পুরো সব সালই এখানে থাকবে। ওকে? সালটা স্কিপ করে আমরা এখানে কথা বলার চেষ্টা করব। অ্যান্ড ডিক্লাইন্ড এই জায়গায় আপনি হচ্ছে জিনিসটা শেষ করতে পারতেন। বাকি আরেকটা সেন্টেন্স বা ৩ টা সেন্টেন্সে নেওয়া যাওয়াটাই ভালো ছিল। কারণ আমাদের ওভারভিউতে আমরা ওভারঅল যে চেঞ্জটা ওইটা দেখাতে পারি এবং নোটেবল জিনিসটা দেখাইতে পারি। ওকে? আমরা এখন আগের ক্লাসে বলছিলাম। অ্যান্ড এই যে এই টাইপের জিনিস একটু স্কিপ করার চেষ্টা করবেন। ডু অ্যাবাউট অ্যাবাউটটা স্কিপ করতে পারেন, কারণ ২ টার প্রিপোজিশন এক জায়গায় বসলে পরে আপনার ফর্মাল যে ভাবটা এটা অনেকটা কমে যায়। ওকে? অ্যান্ড এখানে ২ টা জিনিস আপনারা করার চেষ্টা করবেন। আহ, মোটামুটি আপনি ভালো করে করার চেষ্টা করছেন। অ্যান্ড একটা সাজেশন হচ্ছে এখানে আপনি বড় সেন্টেন্সগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমাদের সেন্টেন্স স্ট্রাকচারগুলো যেগুলো আছে ওইগুলো স্ট্রিক্টলি ফলো করবেন, দেখবেন যে অনেক ভালো ভালো জিনিস, অনেক বেশি ডাটা আপনি নিয়ে আসতে পারতেছেন ছোটো সেন্টেন্সের মাধ্যমে। ওকে? অ্যান্ড এই জিনিসটা আমি একটু আগেই বলছি। অ্যান্ড এখানে আপনি সত্যি অনেক ভালো লিখছেন। আপনি প্র্যাকটিস করলে আরও ভালো ফ্লুয়েন্ট হবেন। অ্যান্ড সাজেশন থাকবে যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো ফলো করার জন্য। ম্যাপের জন্য আপনি ভালো লিখছেন। অ্যান্ড এখানে কিছু গ্রামাটিক্যাল স্লিপ গেছে। টু ম্যাপস হবে এখানে, ম্যাপস হলে এখানে আবার শো হবে না। অ্যান্ড সম্ভবত আপনি হচ্ছে আমাদের যে ওভারঅল স্ট্রাকচারটা এটা ফলো করেন নাই, যেটা অবশ্যই আপনার ফলো করা উচিত ছিল। অ্যান্ড এখানে নোটেবল জিনিসটা হচ্ছে আপনি এই ২ টা বডি প্যারাগ্রাফে আপনি কি করছেন, ২ টাকে আলাদা আলাদা করে এক্সপ্লেন করছেন। এটাকে এখানে নিয়ে আসছেন, এটাকে এখানে নিয়ে আসছেন, যেটা করা যাবে না। কারণ আমাদেরকে হচ্ছে চেঞ্জটা দেখাইতে হবে। চেঞ্জ কি হয়েছে কীগুলো, সেগুলো আমাদেরকে বলতে হবে। ঠিক আছে? আমাদেরকে ২ টা আলাদা না করে ২ টা মিলায় যে চেঞ্জটা হয়েছে, স্পেসিফিক্যালি ডান পাশেরটা বা নতুন যেটা, এইটার আলোকে যে চেঞ্জগুলো হয়েছে এটা আমাদেরকে এখানে বলতে হবে। সুতরাং আমাদেরকে ২ টা আলাদা করে বডি প্যারাগ্রাফ করে বা ২ টাকে ২ পাশে নিয়ে এসে আমাদের উচিত হয় নাই। আমরা এগুলো না করার চেষ্টা করব। অ্যান্ড সাজেশন এইটাই যে ওভারভিউ স্ট্র্যাটেজিটা ফলো করবেন, স্ট্রাকচারটা ফলো করবেন, চেঞ্জটাকে ফলো করবেন। অ্যান্ড আপনি ভালো লিখছেন। আপনি ২ টাকে আপনি ডাটা উপস্থাপন করলে ওই ডাটাটা মোটামুটি ঠিকঠাক ছিল। তবে ওভারঅল ভাবে বা ওভারঅল যে চেঞ্জটা হয়েছে সেটা নিয়ে আসলে পরে আমার মনে হয় যে আপনার জন্য জিনিসটা আরও সোজা বা সহজ হবে। অ্যান্ড ডায়াগ্রাম স্যার প্রসেসটা, আসসালামু আলাইকুম। আমার এখানে হ্যাঁ, হ্যাঁ কারেন্ট বলেন। ছিল না। আর আপনার আওয়াজটা শুনতে পাচ্ছি না স্যার। ওকে, ওকে। ফারাজারিন আপু এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে। রেকর্ডিংয়ের মধ্যে আওয়াজটা থাকবে। ঠিক আছে? সমস্যা নাই।
অ্যান্ড থ্যাংক ইউ, আমার মিউট করা ছিল আর কি। যাই হোক, তো আমরা হচ্ছে আমি আপনার হচ্ছে এইটা নিয়ে কথা বলতেছিলাম। এখানে যেটা বললাম যে আপনি সম্ভবত আমাদের যে ওভারভিউ স্ট্রাকচারটা এটা ফলো করেন নাই। স্ট্রাকচারটা ফলো করে দেখবেন যে আপনি খুব সুন্দর একটা ওভারভিউ লিখতে পারতেছেন। ওকে, অ্যান্ড বডি প্যারাগ্রাফ দুইটার মধ্যে আপনি হচ্ছে সম্ভবত চেষ্টা করছেন যে এই জিনিসটা এখানে লেখার জন্য এবং এই জিনিসটা এখানে লেখার জন্য। আমরা এভাবে না করে যেটা করব, আমরা ওভারঅল চেঞ্জটা কি আসছে, কি কি অ্যাড হয়েছে, কি কি রিমুভ হয়েছে, কি কি জিনিস আনচেঞ্জ অবস্থায় আসছে, এগুলো ফোকাস করব। স্পেশালি আমরা সেকেন্ড জিনিসটার উপরে ফোকাস করে হচ্ছে চেঞ্জটা দেখাবো। অ্যান্ড এখানে গ্রুপিংয়ের সেরকম কোনো রুলস নাই। আপনারা যদি দেখেন যে দুইটা মিলে এখানে 7টা চেঞ্জ আসছে বা 7টা মিনিংফুল চেঞ্জ আসছে, হ্যাঁ, ৭টার মধ্যে আপনি ৩টা এখানে নিয়ে আসতে পারেন, ৩টা বডি প্যারাগ্রাফ 2 তে নিয়ে আসতে পারেন। কোনো সমস্যা নাই। ওকে? সো এই ২ টা জিনিসই বলার ছিল, অ্যান্ড ওভারঅল আপনি হচ্ছে ডাটাগুলো খুব ভালোভাবে উল্লেখ করতে পারছেন। এটা একটা দিক। অ্যান্ড কিছু গ্রামাটিক্যাল স্লিপ ছিল এখানে, যেমন টু ম্যাপস হবে এখানে, ম্যাপস হলে এখানে শো এর সাথে হচ্ছে এস হবে না। অ্যান্ড এবার আসি যে আমরা ম্যাপ টু না, তো এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম প্রসেস। ডায়াগ্রাম প্রসেসটা মোটামুটি স্ট্যান্ডার্ড মানে একটা কোয়েশ্চেন দেওয়া ছিল এখানে। তো এখানে আপনি হচ্ছে ইন্ট্রোডাকশনটা খুব ভালো লিখছেন। অ্যান্ড এখানে আপনি একটা ভুল করছেন, সেটা হচ্ছে ওভারভিউটা আপনি স্কিপ করে গেছেন, হুইচ ইজ একটা বড় মিস্টেক। এইরকম কোনো একটা পার্ট মিস করে গেলে হচ্ছে বড় ধরনের নাম্বার কাটা যায়। তো ওভারভিউর জন্য ভালো স্ট্রাকচার দেওয়া আছে, আপনি স্ট্রাকচারটা ফলো করলেই মেনলি ওভারভিউটা খুব সুন্দর করে লিখতে পারবেন এখানে। ওকে, অ্যান্ড আপনি যে স্টেপগুলো এখানে উল্লেখ করছেন অনেক ভালো লিখছেন। হ্যাঁ, মাইনর কিছু মিস্টেক আছে, গ্রামাটিক্যাল মিস্টেক সেরকম নাই বললে চলে। তবে আপনি হচ্ছে আমি যে টেকনিক্সটা দেখাবো এআই এর মাধ্যমে, সেটা ফলো করলে আপনি প্রত্যেকটা লাইন বাই লাইন কারেকশন আরও ভালো করে বুঝতে পারবেন। তবে আপনি ওভারঅল অনেক ভালো লিখছেন, জাস্ট ওভারভিউটা আপনি হচ্ছে এখানে স্কিপ করে গেছেন, হুইচ ইজ এ মেজর ইস্যু হিয়ার। তো এইটা সম্ভবত রুশাদ শারমিন সাদিয়ার ওনার একটা হোমওয়ার্ক ছিল। উনি হচ্ছে বার চার্টটা এক্সপ্লেন করার চেষ্টা করছে। ওনার ইন্ট্রোডাকশনের মধ্যে ছিল টোটাল পিপল অফ অফ আইসল্যান্ড ফ্রম, ওকে, টোটাল পিপল জিনিসটা হচ্ছে একটু ইনফর্মাল শোনা যায় এবং অন্য ধরনের শোনা যায়। যেহেতু আমরা একটা দেশের হচ্ছে সমগ্র মানুষ নিয়ে বলতেছি, আমরা পপুলেশনটা ইউজ করার চেষ্টা করব সবচেয়ে বেশি। ওকে, দেখেন আমাদের এখানে কথা আছে যে একটা ওয়ার্ড বারবার ইউজ না করা, কিন্তু কিছু কিছু জিনিস হচ্ছে বারবার ইউজ করতেই হয়, আর কিছু কিছু জিনিসের সিমিলার ওয়ার্ড হয় না, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই করতে হবে। ওকে, অ্যান্ড ওভারঅল জিনিসটা ভালো করে লেখার চেষ্টা করছেন। বিটুইনটা হচ্ছে, বিটুইন আমরা যখন এখানে গ্রুপ আছে মেইনলি তিনটা, দুইটার বেশি গ্রুপ থাকলে আমরা হচ্ছে অ্যামং ব্যবহার করতে পারি, ঠিক আছে? সুতরাং বিটুইন জিনিসটা এখানে যায় না। স্ট্রেটলি ফ্রম এত টু এত, ওকে। এই যে ফ্রম এত টু এত, আমি একটু আগেও হচ্ছে ফারাজ জারিন আপুর যে গ্রাফের অ্যান্সার, সেখানে বলছিলাম যে আমরা ওভারভিউর মধ্যে সাধারণত কোনো সাল নিয়ে আসার চেষ্টা করব না, বা ডাটা কত পার্সেন্ট নিয়ে আসার চেষ্টা করব না। 1990 থেকে 2000 সাল, এটা তো পুরো সময়ের কথা বলতেছি। এটা আমরা ইজিলি বলতে পারি যে ওভার দ্য পিরিয়ড বা ওভার দ্য ইয়ার্স। ওকে, এভাবে হচ্ছে আমরা বলার চেষ্টা করব। অ্যান্ড উনি এখানেও স্টপ করতে পারতো, বাকি জিনিসটাও সবগুলো যে বলতে হবে এরকম কোনো কথা না। এখানে উনি আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা অনেক ভালো করে ফোকাস করার চেষ্টা করছেন, এই জন্য ওনাকে একটা থ্যাংক ইউ দেওয়া যাইতেই পারে। অ্যান্ড কিছু ভার্বের ফর্মের মিসিং আছে এখানে, যেহেতু আমরা পাস্ট নিয়ে বলতেছি, বিকামকে হচ্ছে বিকেম হয়ে যাবে এখানে। অ্যান্ড এখানে বিটুইন 65 ইয়ার্স অ্যান্ড অ্যাবোভ, মেনলি মনে হচ্ছে এই যে এই জিনিসটা 65 অ্যান্ড অ্যাবোভ, এখানে ইয়ার্স জিনিসটা হচ্ছে আমাদের না ব্যবহার করলে হবে, কারণ আমাদের এজ জিনিসটা এখানে বুঝতে পারতেছে, এজের কথা বলতেছে এখানে। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই গ্রাফে এরকম করে গ্রুপ করা ছিল, এখানে কিন্তু আপনার ক্যাটাগরি ভালো করে দেওয়া ছিল না। এই জন্য অনেকে হয়তো একটু কনফিউশনে পড়ে গেছেন। কনফিউশনে পড়ার কিছু নাই, এগুলো একদম আনচেঞ্জ অবস্থায় বলবেন। এই যে 15 থেকে 24, হ্যাঁ, এই সরাসরি এটা উঠাই দেবেন, এটাতে আপনি ফ্রম 15 থেকে ফ্রম টু 24 এরকম বলা দরকার নাই, যা আছে সেগুলোই। এগুলো সাধারণত চেঞ্জ করতে হয় না এই নামের। ইন টার্মস অফ, এখানে এজটা উনি করে ফেলছেন, এইজড ইয়ার্স ওল্ড, এজ যেহেতু এখানে দেওয়া আছে বা ইয়ার্সও দেওয়া আছে, এখানে ওল্ড জিনিসটা হচ্ছে ব্যবহার করা যাবে না। হ্যাঁ, অ্যান্ড মোটামুটি উনি চেষ্টা করছেন স্ট্রাকচারটা ফলো করার জন্য। অ্যান্ড ওনার জন্য যে সাজেশন সেটা হচ্ছে ওনাকে আরও প্র্যাকটিস করে স্ট্রাকচারটা একদম আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। অ্যান্ড এখানে উনি ভালো লিখছেন।
ম্যাপের জন্য উনি যেটা লিখছেন এটা আমি পার্সোনালি ওনাকে থ্যাংক ইউ বলতে চাই। কারণ উনি আমাদের যে সেন্টেন্স স্ট্রাকচার ফুললি এইটা ফলো করার চেষ্টা করছেন এবং অনেক ভালো লিখছেন। আমি এইজন্য এখানে ভেরি গুড দিছি। এটা ইজিলি এখন 6.5 এ চলে আসছে। তো এখন যদি উনি আরও 10 টা ম্যাপ প্র্যাকটিস করেন, উনি ইজিলি ব্যান্ড 7 পাচ্ছেন রাইটিং টাস্ক 1 এ। এইটা একটা ভালো দিক। তবে যে জিনিসটা উনি করছেন, এই যে উনি হচ্ছে স্ল্যাশ দিয়ে ডিমলিশ বা রিমুভাল এরকম করা যাবে না, যেকোনো একটাই রাখতে হবে এখানে। ওকে? অ্যান্ড এখানে উনি হচ্ছে সালটা আমরা উল্লেখ না করে প্রিভিয়াসলি বা প্রিভিয়াস যে সময়টা হয়েছে সেটা উল্লেখ করলেই হবে, যে পাস্ট টাইমের সাথে। ওকে, আমরা সালটা উল্লেখ না করার চেষ্টা করবো, কারণ দুইটা জিনিসই তো আছে এখানে, সাল অতটা ম্যান্ডেটরি করে না। একটা জিনিস হচ্ছে আগের আর একটা জিনিস হচ্ছে পরের। অ্যান্ড উনি এখানে হচ্ছে স্ট্রাকচারটা ফলো করছেন। যারা আছেন অন্যরা তারা এটা এই লেখাটা দেখবেন, দেখবেন যে উনি কত সুন্দর করে স্ট্রাকচারটা ফলো করে লেখাটা লেখার চেষ্টা করছেন। তো ওভারঅল একটা ভালো রেসপন্স পাইছে এটা। এবার যে ডায়াগ্রামের মধ্যে উনি আরেকটা মেজর মিস্টেক করে ফেলছে। সেটা হচ্ছে উনি ইন্ট্রোডাকশন ওভারভিউ জিনিসটা হচ্ছে একসাথে লিখে ফেলছে, যেটা একদমই করা যাবে না। আমাদের চারটা স্ট্রাকচারই অনেক ভালোভাবে করতে হবে। অ্যান্ড উনি আবার একটা মিস্টেক করছে যে অ্যাট ফার্স্ট অথবা টু বিগিন উইথ, এরকম করা যাবে না। প্রসেস স্টার্টস বাই যেহেতু আছে, বাইয়ের আগে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম হবে। স্টার্ট মানে স্টার্টেড হবে এখানে। অ্যান্ড আমরা যেহেতু এখানে প্যাসিভ ফর্মে বেশিরভাগ সময় লিখবো, সেক্ষেত্রে আমাদের ভার্বের যে পাস্ট ফর্মটার জন্য ঠিকঠাক মতো আমরা লিখতে পারি, এইটা হচ্ছে দেখতে হবে। ওকে, অ্যান্ড লাস্টলি একটা জিনিস হচ্ছে বলছে যে কি, ফাইনালি দ্য স্টোর ইলেকট্রিসিটি ক্যান বি ইউজড ফর হোম অ্যাজ ইলেকট্রিসিটি। ক্যান বি ইউজড, এই যে হতে পারে বা হতে পারতো, এরকম জিনিস হচ্ছে আমরা লেখার চেষ্টা করব না। কারণ আমাদেরকে যেটা আছে ওইটা আমাদেরকে কনফিডেন্টলি লিখতে হবে যে এইটা আসলে হইছে বা এটার পর এই জিনিসটা হইছে। ক্যান বিটা আমরা হচ্ছে উল্লেখ করব না। যাই হোক, উনি গ্রামারটা যদি একটু ফোকাস করেন প্র্যাকটিস করে করে এবং যেটা যেভাবে লিখছেন এটা ধরে রাখেন, তাহলে আমার মনে হয় উনি ডায়াগ্রামে ভালো করবেন। তো এবার এসে আপনাদেরকে ওভারঅল কথা বলার জন্য, ওভারঅল আপনারা চেষ্টা করছেন এটা বোঝা যাচ্ছে, এই জন্য আপনাদের সবার প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে সেন্টেন্স স্ট্রাকচারটা অবশ্যই ফলো করবেন। স্ট্রাকচার ফলো না করলে যেটা হবে, আপনারা যেভাবে লেখেন না কেন, একটা দুইটা প্রবলেম সলভ, একটা দুইটা কোয়েশ্চেন সলভ করার পরে আপনি নতুন কোনো কমপ্লেক্স প্রবলেম আসলে বা নতুন কিছু আসলে, তখন আপনি আর কোনো স্ট্রাকচারের মধ্যে যাইতে পারবেন না, কীভাবে লিখবেন বুঝতে পারবেন না। এবং আপনি যদি স্ট্রাকচার ফলো করে লিখতে থাকেন, তখন ওই স্ট্রাকচারটা মাথায় ঢুকে যাবে, আপনার কোয়েশ্চেন দেখেই আপনার মাথায় চলে আসবে যে এই কোয়েশ্চেনটা এই সকল সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে লেখা যাবে। ওকে, এই জন্য স্ট্রাকচারটা ফলো করা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আপনাদেরকে হয়তো কিছু মাইনর গ্রামার মিস্টেকের কথা বলছি এখানে। মাইনর গ্রামার মিস্টেকটা আমি কিন্তু ব্যান্ড স্কোর ক্রাইটেরিয়া বা ব্যান্ড স্কোর যে ডেসক্রিপ্টর, সেখানেও বলছিলাম যে ছোটো ছোটো গ্রামার মিস্টেক থাকলে পরেও কিন্তু আপনি ব্যান্ড 7 পাচ্ছেন ইজিলি। ওকে, তো এটা নিয়ে একদম হাইপার হবেন না, একদমই মন খারাপ করা যাবে না। আপনার আজকে চ্যাট জিবিটি বা আমি যে রিভিউ দিই না কেন, কারণ এগুলো থাকবেই। আমরা স্টুডেন্ট, আমরা ভুল করব, আমরা ভুল করে করে শিখব। এবং যারা খাতা দেখবে বা যারা রেসপন্স দেবে আমাদের আইএলটিএস এক্সামে, তারা এক্সপেক্টও করে না যে আমরা আহামরি খুব ভালো একদম এ এর মতো করে লিখে দেব। ঠিক আছে? তো এটা নিয়ে আপনাদের কোনো মন খারাপ করার কিছু নাই। জাস্ট প্র্যাকটিস করে যাইতে হবে স্ট্রাকচার ধরে, ধরে। তো এখানে আমি একটা ChatGPT-কে ইউজ বা Gemini-কে ইউজ করার জন্য একটা প্রম্পট রাখছি। এই প্রম্পটটা আপনার হচ্ছে যখন রাইটিং টাস্ক 1 বা 2 ব্যবহার করে লিখবেন, আপনাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার পর আপনারা হচ্ছে এই প্রম্পটটা ব্যবহার করতে পারেন। তো এখানে হচ্ছে বলছে কি, সেমই রাখবেন। টাস্কের এখানে আপনাদেরকে কি করতে হবে, যে কোশ্চেনটা আছে ওইটাকে হচ্ছে পেস্ট করতে হবে এখানে, মানে এই জিনিসটা কেটে দিয়ে এখানে পেস্ট করতে হবে। এবং মাই অ্যান্সার এখানে হচ্ছে আপনার অ্যান্সারটা দিতে হবে। ওকে, আপনি ওভারঅল পুরো প্যাসেজ বা রেসপন্স বা পুরো এসে লিখছেন, এটা এখানে দিতে হবে। তারপর আপনি এটা দিতে পারবেন। যদি আপনার কাছে হচ্ছে কোশ্চেনের ইমেজ থাকে, তাহলে ইমেজটা হচ্ছে আপনি এটার সাথেই আগে ইমেজটা হচ্ছে ChatGPT বা Gemini-কে অ্যাড করে দিবেন। তাহলে হয়তো রেসপন্স তারা খুব ভালো করে দিতে পারবে। এইটা দিলে যেটা হবে, ChatGPT-কে আপনার হচ্ছে একটা ওভারঅল ব্যান্ড স্কোর দেওয়ার চেষ্টা করবে। অ্যান্ড আপনার মিস্টেকগুলো ধরে ধরে আপনার প্রত্যেকটা সেন্টেন্সের সেটাকে কারেক্ট করে ওইটার ভালো সেন্টেন্স বা ভালো অল্টারনেটিভ কী হইতে পারে ওইটা দেখাই দেবে। ঠিক আছে? মানে লাইন বাই লাইন আপনাকে কারেকশন করে দেবে। এইটা একটা ভালো দিক। এবং আপনার ফুল এসে বা ফুল রেসপন্সকে ওরা হচ্ছে ব্যান্ড 7 আর একটা রেসপন্সে করে দেবে। সুতরাং এই একটা প্রম্পট দিয়ে আপনি হচ্ছে আপনার প্রত্যেকটা এসেকে করতে ফেলতে পারবেন, রিভিশন দিতে পারবেন, সমস্যা নেই। অ্যান্ড অনুরোধ থাকবে যে আপনারা যতগুলোই লেখেন না কেন, প্রত্যেকটা হচ্ছে আপনারা প্র্যাকটিস গ্রুপে দেবেন।
আপনার চ্যাট জিপিটিকে দিয়ে রিভিউ করান, যেটাই করেন না কেন প্র্যাকটিস গ্রুপে দেবেন, যাতে আমিও জিনিসটা দেখতে পারি। আমি আপনাদের ইমপ্রুভমেন্ট চেক করতে পারি যে আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছেন। ওকে, তো এবার চলে যাই সরাসরি আমাদের যে আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর ভোকাবুলারির মধ্যে। এই যে ভোকাবুলারি দেখতেছেন, এই ভোকাবুলারি কিন্তু আমাদের ভোকাবুলারি ক্লাসের মধ্যে আমি অলরেডি আগে পড়িয়ে ফেলছি। অ্যান্ড এখন আপনাদের হাতে সময় নাই, আগের সময় ছিল ভোকাবুলারিগুলো মুখস্থ করার জন্য টাইম নেই, কিন্তু এখন আপনাদেরকে এগুলো মুখস্থ করতেই হবে, কারণ এগুলো সরাসরি আপনার কাজে লাগবে রাইটিং টাস্ক 2 এর এসে লেখার ক্ষেত্রে। অ্যান্ড রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে এই রাইটিং টাস্ক 2 হচ্ছে আপনার ওভারঅল রাইটিং মার্কসের 66 বা 67% মার্ক ক্যারি করে। ওকে, তো রাইটিং টাস্ক 2 এর যেহেতু এত মার্ক ক্যারি করতেছে, সেক্ষেত্রে যদি আপনি রাইটিং টাস্ক 2তে 6.5 পান অ্যান্ড রাইটিং টাস্ক 1-এ আপনি যদি পান 6, ওকে, তাহলে ওভারঅল আপনার ব্যান্ড স্কোর কত আসছে জানেন? 6.5। কারণ রাইটিং টাস্ক 2 এর হচ্ছে আপনার ওয়েট এখানে বেশি, রাইটিং টাস্ক 2 এর মার্ক এখানে বেশি। এবং রাইটিং টাস্ক 2তে যদি আপনি 7 পান, কিন্তু রাইটিং টাস্ক 1-এ আপনি 6.5 পান, তাহলে কিন্তু আপনি রাইটিংয়ে ওভারঅল ব্যান্ড 7 পাচ্ছেন। সুতরাং রাইটিং টাস্ক 2-এ আমরা বেশি সিরিয়াস হব, বেশি করে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। এই ভোকাবুলারিগুলো নিয়ে আসলে আর সেরকম কিছুই বলার নাই, কারণ এগুলো হচ্ছে আমি অলরেডি আগে পড়িয়ে ফেলছি, আপনাদেরকে আবার নতুন করে এখন মুখস্থ করতে হবে, সেটা কষ্ট করেই হোক বা নিজেরা যেভাবে হোক না কারণ। কজ ইফেক্টের কিছু ভোকাবুলারি আছে এখানে, প্রবলেম সলিউশনে আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আমি জাস্ট এগুলো স্লাইডে রাখার জন্য এখানে রাখছি। অ্যান্ড লিঙ্কিং ওয়ার্ডস, এগুলো হচ্ছে ডিরেক্টলি প্রয়োজন হবে আমাদের। এবার আসি আমাদের কিছু সেন্টেন্স স্ট্রাকচার। এটা সেন্টেন্স স্ট্রাকচার না, জাস্ট কমপ্লেক্স সেন্টেন্স দেখানোর জন্য। এগুলো আমরা সরাসরি যে উঠাই দেবো এরকম কিছু না। কমপ্লেক্স সেন্টেন্স জন্য আমাদের কি হয়, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটা কারো মনে আছে? ক্লজ দিয়ে। কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা ক্লজ থাকবে কেউ কি বলতে পারবেন? ফারাজ আলীন আপু শুনতে পাচ্ছেন? বাবু হানিফ ভাই, কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা ক্লজ থাকে? আপনারা কাইন্ডলি রেসপন্স করবেন, যদি নাও বলেন তাহলে বলেন যে স্যার হচ্ছে এখন বলতে পারছি না, ঠিক আছে? ওকে, কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের হচ্ছে 2টা ক্লজ থাকবে, এবং এই ক্লজগুলো হচ্ছে আপনার একটা আরেকটার সাথে নির্ভরশীল থাকবে। হুম, 2টা আলাদা আলাদা করে তথ্য সেরকম প্রকাশ নাও করতে পারে। তো অল দো ইভেন দো, এই জিনিসটা আমরা কখন ব্যবহার করি? যে যদিও একটা জিনিস হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে আর একটা জিনিস, মানে যদিও দিয়ে একটা কথা কিন্তু মেইনলি হয়েছে কোনটা, এটা দিয়ে হচ্ছে আমাদের কথা, ঠিক আছে? এই দেখেন এক্সাম্পল, although university education is expensive, it remains a worthwhile investment. এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন কথা, এটা হচ্ছে যদিও দিয়ে কথা। যদিও হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা একটু খরচের, কিন্তু তাও এটা হচ্ছে আপনার worthwhile, মানে এখানে খরচ করা যায়, খরচ করার মতো একটা ইনভেস্টমেন্ট এটা। ওকে, ইভেন দ্য টেকনোলজি ইমপ্রুভস এফিসিয়েন্সি, ইট রিডিউস ফেস টু ফেস ইন্টারাকশন। যদিও হচ্ছে আপনার প্রযুক্তি ইফিসিয়েন্সি বাড়াচ্ছে, মানে কোনো একটা দিকে যে নিপুণতা এই জিনিসটা বাড়াচ্ছে, কিন্তু এটা ফেস টু ফেস ইন্টারাকশন, সামনাসামনি যে একজনের সাথে কথা বলা, মনের ভাব বোঝা, এই জিনিসটা কমাচ্ছে। সুতরাং মানে যদিও একটা জিনিস হওয়া উচিত ছিল কিন্তু মেইনলি হয়েছে আর একটা জিনিস, এইটা হচ্ছে আমরা অল দো দিয়ে বোঝাতে পারবো। এখন কথা হচ্ছে ভাই, তাহলে এটা আমরা রাইটিং টাস্ক 2-তে কোথায় ব্যবহার করব? আমাদের যখন কোনো কাউন্টার আর্গুমেন্ট দেব, মানে রাইটিং টাস্ক 2-তে আমাদের নিজস্ব অপিনিয়ন থাকবে, আমরা নিজস্ব একটা সাইড নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আমাদের অন্য সাইডটা যখন আমরা মেনশন করব যে যদিও এই জিনিসটা ইম্পর্টেন্ট কিন্তু আমার সাইডটা বা আমার পক্ষে যেটা বলতেছে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, ওকে, সেক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করতে পারি, এবং আমার সাইডটা হচ্ছে এখানকার যে মেইন ক্লজটা। আবার ওয়াইল বা ওয়্যারএস দিয়ে, ওয়াইল ওয়্যারএস হচ্ছে যখন বা একদিকে আমরা বলতে পারি যে একদিকে একটা জিনিস আর একদিকে আরেকটা জিনিস। While some argue that prisons should punish offenders, others believe in rehabilitation. যদিও বা যখন কেউ, অন্যরা বিশ্বাস করে যে
জেলখানায় হচ্ছে অফেন্ডার্সদের বা ক্রিমিনালদের হচ্ছে পানিশ করা উচিত, শাস্তি দেওয়া উচিত। কিন্তু অন্যরা বিশ্বাস করে যে তাদেরকে হচ্ছে শুধরানোর সুযোগ দেওয়া উচিত, রিহ্যাবিলিটেশনের সুযোগ দেওয়া উচিত। ওকে, সুতরাং ওয়াইল বা ওয়ারাস দিয়ে আমরা যে সেন্টেন্সগুলো তৈরি করতেছি সেখানে হচ্ছে আমরা দুইটা ক্লজ নিয়ে আসতেছি এবং এখানে দুইটা মতামত থাকবে। ওকে, তবে এখানে আমার মতামত যে কোনটা এটা আমি প্রকাশ করতেছি না আমাদের আগেরটার মতো করে। এখানে দুইটা মতামত আমরা নিয়ে আসতেছি এবং ওয়াইল দিয়ে সম্ভবত আমাদের হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। আবার রিলেটিভ ক্লসেস এই নিয়েও কিন্তু আমাদের ক্লাস হয়ে গেছে। রিলেটিভ ক্লস হুইচ, হু, ওয়্যার, ওয়েন, দ্যাট। ওকে, এইটা দিয়ে আমাদের খুব ভালো ভালো সেন্টেন্স তৈরি করা যায়, বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্স। Governments that invest in education tend to achieve long-term prosperity. Social media platforms which influence public opinion should be regulated. Individuals who commit serious crimes deserve appropriate punishment. এই সেন্টেন্সগুলো দেখেন, প্রথমে হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট বা মেইন জিনিসটাকে নিয়ে আসছে এখানে, গভর্নমেন্ট, সোশ্যাল মিডিয়া, ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। পরে আমাদের রিলেটিভ ক্লজ, দ্যাট, হু, হুইচ এইগুলো দিয়ে এইটা সম্পর্কে আরও ভালো তথ্য দিছে এবং লাস্টে আরও কিছু কিছু তথ্য অ্যাড করছে। এই যে আলাদা করে তথ্য দেওয়া, আরও তথ্য অ্যাড করা, এগুলোর মাধ্যমে কিন্তু এই সেন্টেন্সগুলো অনেক ভালো, মানে হাই ব্যান্ডের সেন্টেন্স হয়ে যায় এগুলো। আমরা কিন্তু ব্যান্ড স্ক্রিপ্টে দেখাইছি যে অলরেডি যে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সগুলো ভালো করে ব্যবহার করা, ওয়াইড রেঞ্জের সব কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো হচ্ছে সেই সেন্টেন্স। ওকে, এবং নাউন ক্লজ যেটা হচ্ছে দ্যাট ক্লজ, রিলেটিভ ক্লজ বাদে, যেরকম ইট ইজ ওয়াইডলি বিলিভ দ্যাট, এটা মানে হচ্ছে যে বা যাতে। এটা সাধারণত বিশ্বাস করা হয় যে ইকোনমিক স্ট্যাবিলিটি এনশিওর সোশ্যাল হারমোনি। মেনি এক্সপার্টস আর্গু দ্যাট অটোমেশন উইল রিপ্লেস আন্ডার লেবার। এই দ্যাটটার কারণ কি? এই দ্যাটটা ব্যবহারের কারণ হচ্ছে সংযোগ করা। এই যে মানুষ কি বিশ্বাস করে, এই যে মানুষ এটা বিশ্বাস করে, কি বিশ্বাস করে, এইটা দ্যাট দিয়ে হচ্ছে এই জিনিসটা কানেক্ট করা হয়েছে। আপনার অর্থটা ধরতে পারলে বা দ্যাটের ব্যবহারটা ধরতে পারলে এটা দিয়ে খুব সুন্দর সুন্দর সেন্টেন্স এখানে তৈরি করতে পারবেন। এই সেন্টেন্সগুলো কিন্তু আপনার স্পিকিংয়ের জন্য খুব ভালো করে কাজে লাগবে। অ্যান্ড আমরা কন্ডিশনাল নিয়েও কিন্তু গ্রামারের মধ্যে কথা বলছিলাম। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। ওকে, তো ফার্স্ট কন্ডিশনাল কি যেন? ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে যদি একটা জিনিস করা হয় তাহলে একটা জিনিস হইতে পারে, সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে, প্রেডিকশন করা যায়। ইফ গভর্নমেন্ট রিডিউস ট্যাক্সেস বিজনেস উইল এক্সপ্যান্ডেড। যদি গভর্নমেন্ট ট্যাক্স কমায় তাহলে বিজনেস হচ্ছে বাড়বে, বিজনেস ভালো কিছু হবে। সেকেন্ড কন্ডিশনাল কি? সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইমাজিনেশন। ওকে, মানে একটা জিনিস হইতো, আমি একটা উদাহরণ দিছিলাম যে আমার যদি আলাদিনের চেরাগ থাকতো তাহলে আমি এরকমের ৩টা উইশ পূরণ করতাম, যে জিনিসটা আগে হয় নাই। সেরকম ইমাজিন করা বা মনে করে আনন্দ পাওয়ার মতো জিনিস একটা। ইফ পাবলিক ট্রান্সপোর্ট আর ফ্রি, ট্রাফিক কনজেশন উইড ডিক্রিজ। যদি পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি থাকতো তাহলে হচ্ছে ট্রাফিক কনজেশন কমে যাইতো বা ট্রাফিক জ্যাম কমে যাইতো। আবার পার্টিসিপল ব্যবহার করে হচ্ছে আমরা ভালো সেন্টেন্স তৈরি করতে পারি। পার্টিসিপল কি? ভার্বের সাথে হচ্ছে আইএনজি থাকবে এবং এই ভার্বের সাথে আইএনজি মিলে এই জিনিসটা হচ্ছে একটা নাউনের মতো কাজ করবে। আর আমরা জানি নাউন এবং প্রোনাউন হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করে। এই দেখেন, by investing in renewable energy, governments can reduce carbon emission. Encouraging innovation, authorities can stimulate economic growth. Failing to address inequality, society may experience unrest. এই যে বাই ইনভেস্টিং, এনকারেজিং, ফেইলিং, এই জিনিসটা হচ্ছে আমাদের নাউন হিসেবে কাজ করতেছে এবং এগুলো সাধারণত আমরা কি করি? বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা রিকমেন্ডেশন করি। মানে কোনো একটা সমস্যা আছে, এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় আমরা রিকমেন্ড করতেছি, মানে পরামর্শ দিচ্ছি যে আপনি এই জিনিসটা করলে এই জিনিসটা সলভ হয়। বাই ইনভেস্টিং রিনিউয়েবল এনার্জি, মানে যে এনার্জিগুলো আপনার রিনিউ করা যায়, বারবার ব্যবহার করা যায়। তো এই সকল এনার্জিতে ইনভেস্ট করা বা হচ্ছে এখানে আপনার টাকা পয়সা দেওয়া, শ্রম দেওয়ার মাধ্যমে গভর্নমেন্টস ক্যান রিডিউস কার্বন এমিশন। গভর্নমেন্ট কী করতে পারে? কার্বনের যে ত্যাগ বা কার্বন যে বাড়তেছে এই জিনিসটা রিডিউস করতে পারে বা কমাতে পারে। ওকে, তো এভাবে হচ্ছে আমরা কি করতে পারি? রিকমেন্ডেশন দিতে পারি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে। এবার আসি কিছু স্পেসিফিক ভোকাবুলারি, একাডেমিক ভোকাবুলারি, যে ভোকাবুলারি হয়তো আপনারা অনেকে হয়তো এটার সাথে ফ্যামিলিয়ার না বা পরিচিত না, কিন্তু এখন যে ভোকাবুলারিগুলো আমি দেখাবো এগুলো যদি আপনি ২টা ৩টা ইউজ করতে পারেন আপনার এসের মধ্যে, ওই ২টা ৩টাই কিন্তু আপনার এক্সামিনার তার চোখে পড়বে এবং তিনি লেক্সিক্যাল রিসোর্সে, যেটা হচ্ছে আপনার ব্যান্ড ডেসক্রিপ্টরের একটা অংশ, 25% মার্ক পাওয়া যায়,
সেই লেক্সিক্যাল রিসোর্সে কিন্তু সে আপনাকে এই ভোকাবুলারি বা শব্দার্থগুলো ব্যবহার করার জন্য আপনাকে মার্ক বাড়ায় দেবে। ওকে, কারণ এগুলো হচ্ছে হাই ব্যান্ড ভোকাবুলারি এবং আমি এখানে ভোকাবুলারি বা শব্দার্থগুলো টপিক ওয়াইজ রাখার চেষ্টা করছি। ওকে, এখন এডুকেশন রিলেটেড হচ্ছে আমাদের কারিকুলাম আছে। কারিকুলাম কি? কারিকুলাম হতে পারে আমরা পড়ালেখার যে সিস্টেম আর কি, বা আমাদের সিলেবাসের যে টপিক ওয়াইজ যে জিনিসগুলো থাকে। ওকে, তাহলে পড়ালেখার সিস্টেমটা হচ্ছে আমাদের কারিকুলাম বলতে পারি। একাডেমিক অ্যাচিভমেন্ট, একাডেমিক অ্যাচিভমেন্ট কি? আমাদের একাডেমিক যে অর্জন, মানে এক একটা ক্লাসে ভালো হওয়া, ভালো রেজাল্ট করা, সেটা হচ্ছে একাডেমিক অর্জন। দেখেন আমি কিন্তু এখানে সরাসরি মিনিংয়ের দিকে যাচ্ছি না, আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি জিনিসটা কি, যাতে আপনারা ঠিক জায়গায় ব্যবহার করতে পারেন। স্কিল ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট কি? কোনো একটা জিনিস ভালো করে শেখা, শিখে ওইটাকে কাজে লাগানো। টিউশন ফি, টিউশন ফি কি? ধরেন যে বিশ্ববিদ্যালয়ে যে খরচগুলো হয়, বিভিন্ন ফি দেওয়া হয়, সেগুলো টিউশন ফি বলা যায়। এডুকেশন ইনইকুয়ালিটি, এডুকেশন ইনইকুয়ালিটি কি? ধরেন যে একটা গ্রামে আপনার ১০০টা পরিবার আছে, তার মধ্যে ৩০টা পরিবার হচ্ছে খুবই দরিদ্র। তারা তাদের সন্তানদেরকে হচ্ছে পড়াশোনা করাতে পারছে না, স্কুলে পাঠাতে পারছে না খরচের জন্য। সেক্ষেত্রে এখানে একটা ইনইকুয়ালিটি হয়ে গেল, বা তাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেল বড়লোকদের সাথে, তারা এডুকেশনটা পাচ্ছে না, শিক্ষার সুযোগ পাচ্ছে না। আবার পাবলিক এক্সপেন্ডিচার, বা পাবলিকের যে খরচগুলো হয়, ধরেন যে সরকারে অনেক কিছু থাকে, অনেক সেবা থাকে, তো সেই সেবাগুলো পাবলিকরা হচ্ছে কতটা খরচ করতেছে। সরকারি সেবা কীরকম? উম, ধরেন যে বিদ্যুৎ, পানি, এগুলো যদি আমাদের টাকা পয়সা দেওয়া হয়, কিন্তু এগুলো আমাদের ব্যবহারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এগুলোর ক্ষেত্রে সরকার কিন্তু ভর্তুকি দেয়। ওকে, তো এই টাইপের খরচ। পলিসি ইমপ্লিমেন্টেশন, পলিসি ইমপ্লিমেন্টেশন কি? কোনো একটা নতুন রুলস বা আইন, যে আইনটা হচ্ছে মানুষের মধ্যে ওইটা প্রয়োগ করা, সবাইকে দিয়ে মানানো ওই জিনিসটা। লেজিসলেশন, লেজিসলেশন হচ্ছে আইন বা আইন প্রতিষ্ঠা করা। ওয়েলফেয়ার সিস্টেম, ওয়েলফেয়ার সিস্টেম হচ্ছে কি? একটা উন্নয়ন ব্যবস্থা, যে ব্যবস্থায় হচ্ছে আপনার ধরেন যে আবার একাডেমিক উন্নয়ন হতে পারে, অর্থনৈতিক উন্নয়ন হতে পারে, বিজনেস উন্নয়ন হতে পারে, সব দিক দিয়ে উন্নয়ন আর কি। এনভায়রনমেন্ট, কার্বন এমিশন, আমরা একটু আগে কার্বন ডাইঅক্সাইড এমিশন বলছি, যে কার্বন ডাইঅক্সাইড যে বাড়তেছে বা কার্বন ডাইঅক্সাইড বের হওয়া, এই জিনিসটা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি? এমন উন্নয়ন যে উন্নয়নটা হচ্ছে আপনার অনেক দিন ধরে থাকে, বা যে উন্নয়নটার ফলাফল আমরা অনেক দিন ধরে ভোগ করতে পারি। রিনিউয়েবল এনার্জি, আমরা একটু আগে কিন্তু সেন্টেন্সের মধ্যে দেখছি রিনিউয়েবল এনার্জি কি? যে জিনিসটা হচ্ছে বারবার ব্যবহার করা যায়, বা যে জিনিসটা এমন একটা সোর্স থেকে আসে যেটা ফোরাবার মতো না। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, বা হচ্ছে আমরা পরিবেশের যে অবস্থা, এই জিনিসটা দিন 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 নিচে নেমে যাচ্ছে, আস্তে আস্তে খারাপ হচ্ছে, এই জিনিসটা আমরা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বলতে পারি। ওকে, অ্যান্ড টেকনোলজি এআই খুবই কমন একটা জিনিস, এই রিলেটেড আপনার অনেক প্রশ্ন আসে। আপনারা এইটা প্রশ্ন পাইলে হচ্ছে আপনারা যদি ভোকাবুলারিটা ধরতে পারেন, দেন ব্যবহার করতে পারেন। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এটা কখন? অনেক জায়গায় টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, যার ফলে অনেক সুফল পাচ্ছি এবং আমরা এগিয়ে যাচ্ছি। অটোমেশন, অটোমেশন কি? স্বয়ংক্রিয়তা। ধরেন যে অটোমেশনের মাধ্যমে এখন এই যে আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে, আমাকে কিছুই করতে হচ্ছে না, জাস্ট একটা চাপ দিতে হচ্ছে। এরকম অটোমেটিক গাড়ি হয়ে গেছে এখন। এই যে চ্যাট জিপিটি একটা অটোমেশন বলতে পারি, আমাদের এত বেশি সার্চ দেওয়া লাগতেছে না। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তো জানেন আশা করি। ডাটা প্রাইভেসি, তথ্যের নিরাপত্তা বলতে পারি আমরা। সাইবার সিকিউরিটি, এটা হচ্ছে অনলাইনে নিরাপত্তা, বা অনলাইনে আমাদের যে তথ্যগুলো আছে বা ইন্টারনেটের তথ্যগুলো আছে, সেগুলোর নিরাপত্তা। ডিজিটাল ডিপেন্ডেন্সি, এই যে আমরা বিভিন্ন ডিজিটাল মিডিয়া ব্যবহার করতেছি, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, এগুলোর উপর আমাদের নির্ভরশীলতা। জব ডিসপ্লেসমেন্ট, জব চলে যাওয়া বা জবচ্যুত হওয়া, বা জব থেকে বের হয়ে যাওয়া। ইনোভেশন ড্রিভেন ইকোনমি, এমন একটা ইকোনমি, অর্থব্যবস্থা, যেখানে হচ্ছে আপনার ইনোভেশনের উপর, উদ্ভাবনের উপরে হচ্ছে অনেক কিছু নির্ভর করে। নতুন নতুন জিনিস উদ্ভাবন হয়, যেটার মাধ্যমে ইকোনমি, অর্থনৈতিক ব্যবস্থা ভালো হয়। ডিজিটাল ডিভাইড, আমরা একটু আগে এডুকেশনাল ইনইকুয়ালিটি দেখছি, সেই এডুকেশন ইনইকুয়ালিটি যখন ডিজিটাল ক্ষেত্রে হয়, মানে ডিজিটাল সুবিধা হয়তো কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, এইটাই হচ্ছে ডিভাইড, ডিজিটাল ডিভাইড। সার্ভেলেন্স সিস্টেম, সার্ভেলেন্স সিস্টেম হচ্ছে সম্ভবত আপনার কি বলে এটাকে, রক্ষণাবেক্ষণ করার যে সিস্টেম আর কি, বা কোনো দেশের নিরাপত্তা রক্ষণাবেক্ষণ করার যে সিস্টেম, সেই সার্ভেলেন্স সিস্টেম, এই ক্ষেত্রে টেকনোলজি ব্যবহার করা যায়।
তো আশা করি টেকনোলজি বা এআই এর ব্যবহারের যে ওয়ার্ডস বা ভোকাবুলারিগুলো আপনারা বুঝতে পারছেন। কোনোটা না বুঝতে পারলে আপনারা এনি টাইম আমাকে হচ্ছে অবশ্যই জানাবেন। আপনাদের ক্লাসে ইন্টারেকশন অনেক কমে গেছে, যেটা আসলেই একটা খারাপ দিক বলা চলে। হেলথ অ্যান্ড পাবলিক হেলথ খুবই কমন একটা টপিক। পাবলিক হেলথ ক্রাইসিস এমন একটা ক্রাইসিস তৈরি হয়, এমন একটা রোগ আসা যেটার মাধ্যমে হচ্ছে ওভারঅল পাবলিক বা জনগণ হচ্ছে ক্রাইসিসে ভুগতেছে, মানুষ সেবা পাচ্ছে না। প্রিভেন্টিভ হেলথ কেয়ার এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা যেখানে হচ্ছে রোগ প্রতিরোধ করা হয়, রোগ প্রতিরোধ ব্যবস্থা। সিডেন্টারি লাইফস্টাইল এমন একটা লাইফস্টাইল বা জীবন ব্যবস্থা যেখানে হচ্ছে মানে শুয়ে বসে থাকা হয় বেশি। ওকে, হাঁটাচলা করা হয় না, শারীরিক পরিশ্রম করা হয় না, শুয়ে বসে থাকা হয় বেশি। মেন্টাল ওয়েলবিং মানে আমাদের মানসিক অবস্থা, হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার মানে স্বাস্থ্য ব্যবস্থা বলা যায় এখানে। মেডিকেল ইন্টারভেনশন মেডিকেলি বিভিন্ন এই যে ইনোভেশন আনা এখানে, মেডিকেলি একটা জিনিস আগায় নিয়ে যাওয়া বা মেডিকেল ক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে কোনো একটা দেশ যে আগেই যাচ্ছে বা আগে যাচ্ছে কিনা এই জিনিসটা বোঝা যায় এখানে। অবেসিটি এপিডেমিক, অবেসিটি মানে স্থূলতা বা মানুষের ওজন বেড়ে যাওয়া। যখন এই জিনিসটা খুব বড় আকারে হয় যে অনেকের অবেসিটি হয়ে যাচ্ছে বা ওজন বেড়ে যাচ্ছে, তখন এটা এপিডেমিক পর্যায়ে চলে যায়। ইউনিভার্সাল হেলথ কেয়ার বা সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা ওয়ার্ল্ড ওয়াইড হতে পারে বা ধরতে পারে কোনো একটা দেশের সব ক্ষেত্রে। লাইফ এক্সপেক্টেন্সি মানুষের যে গড় আয়ু বা মানুষের যে বাঁচার একটা সীমা, এটা গড় আয়ু বলা চলতে পারে। হেলথ ডিসপার্টিস এই যে ডিজিটাল ডিভাইডের মতো একই জিনিস। হেলথ ডিসপার্টিস স্বাস্থ্য ক্ষেত্রে সুবিধা পাচ্ছে কেউ, সুবিধা পাচ্ছে না। এছাড়া ইকোনমি, এমপ্লয়মেন্ট, ক্রাইম, পানিশমেন্ট নিয়ে খুব ভালো ভালো ভোকাবুলারি এখানে আছে। ইকোনমিক গ্রোথ হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে কোনো একটা দেশ আগায় যাওয়া বা কমে যাওয়া। আনএমপ্লয়মেন্ট রেট বেকারত্বের হার। ওয়ার্কফোর্স পার্টিসিপেশন কাজে মানুষ কতটা পার্টিসিপেট করতেছে, কতজন কাজে আসতেছে বা আসতেছে না। ইনকাম ইনইকুয়ালিটি ডিজিটাল ডিভাইডের মতো একই জিনিস। ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি মানে মানুষের আর্থিক অবস্থা হঠাৎ বেড়ে যাওয়া বা হঠাৎ কমে যাওয়া, হঠাৎ করে গরিব হয়ে যাওয়া, এরকম কিছু। লেবার মার্কেট শ্রম বাজার। ইকোনমিক ডাউন ট্রান এই জিনিসটা মনে একটু আগে দেখছি, এনভায়রনমেন্টাল ডাউনগ্রেড আর কি। ইকোনমিকের ক্ষেত্রে একই কথা, যখন ইকোনমিক অবস্থা কমে যায়, ভঙ্গুর হয়ে যায়, তখন হচ্ছে ইকোনমিক ডাউন ট্রান হয়। কনজিউমার স্পেন্ডিং, কনজিউমার মানে কি কাস্টমার, স্পেন্ডিং মানে কি খরচ করা, মানে কাস্টমার কীরকম খরচ করতেছে এই জিনিসটা। অন্টারপ্রেনারশিপ হচ্ছে উদ্যোক্তা বা উদ্যোক্তা হওয়া যে ব্যবস্থা। সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট, সাস্টেনেবল জিনিসটা আমরা একটু আগে দেখছি যে এমন একটা ব্যবস্থা যেটা হচ্ছে অনেকদিন লাস্টিং করে, অনেক মানে অনেক ভালো একটা সলিউশন হয় আর কি। মানে এমন একটা ইকোনমিক ডেভেলপমেন্ট যে ডেভেলপমেন্টটা হচ্ছে অনেক দিন, মানে অনেক ক্ষেত্রে এটা হচ্ছে থাকবে আর কি, সাস্টেনেবল হবে, সাস্টেইন করবে। ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অপরাধীদের যে অপরাধ কি বলে যে জাস্টিস করা, আই মিন তাদের অপরাধের বিচার করার যে সিস্টেম আর কি। রিহ্যাবিলিটেশন অপরাধীদের আপনার করার জন্য, আবার পুনরায় তাদেরকে ঠিক করার জন্য বা তাদেরকে আবার সঠিক অবস্থায় ফিরে আসার যে সিস্টেম। ডিটারেন্স, ডিটারেন্সটার অর্থটা জাস্ট হচ্ছে স্কিপ করে যা, আচ্ছা যাই হোক, ডিটারেন্স জিনিসটা আমরা একটু পরে জানতেছি। ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে মৃত্যুদণ্ড বলতে পারি আমরা, বা সর্বোচ্চ যেই পানিশমেন্টটা হয়। ল এনফোর্সমেন্ট, ল এনফোর্সমেন্টকে আইনটাকে প্রয়োগ করা। আমরা একটু আগে কিন্তু পলিসি ইমপ্লিমেন্টেশন দেখছিলাম, ল এনফোর্সমেন্ট একই জিনিস। জুভেনাইল ডিলিকুয়েন্সি এটা হচ্ছে কিশোর কি বলে যে কিশোর অপরাধ। আমরা কিন্তু বিভিন্ন কিশোর গ্যাং দেখতেছি, হ্যাঁ, বিভিন্ন টোকাই কিশোর গ্যাংয়ের উৎপাত অনেক বেড়ে গেছে, এটাই হচ্ছে তাদের। প্রিজন ওভারক্রাউডিং, প্রিজন ওভারক্রাউডিং কি মানে জেলখানায় হচ্ছে আপনার মানুষ অনেক বেশি হয়ে গেছে, অপরাধ অনেক বেশি হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার প্রিজন ওভারক্রাউডিং। সোশ্যাল রিইন্টিগ্রেশন, সোসাইটির বিভিন্ন দিক আছে বা সোসাইটি সবগুলো দিক একীভূত হয়ে কোনো একটা প্রবলেম সলভ করা, সোশ্যাল রিইন্টিগ্রেশন করা। ওকে। ক্রাইম প্রিভেনশন স্ট্র্যাটেজি কোনো একটা অপরাধকে কি করা, সেটাকে আবার অপরাধটাকে দমন করার বিভিন্ন কৌশল, সেটা হচ্ছে ক্রাইম প্রিভেন্টিভ স্ট্র্যাটেজিস। অ্যান্ড এখানে ডিটারেন্স হচ্ছে আমরা বলতে পারি যে কি করা, কোনো একটা অপরাধকে আবার প্রিভেন্ট করা। প্রিভেনশন অ্যান্ড ডিটারেন্স একদম সেম জিনিস। ওকে। অ্যান্ড রেসিডিভিজম এটা হচ্ছে অপরাধ করার পরে তাকে শুধরানোর সুযোগ দেওয়ার পরে আবার অপরাধে জড়িয়ে পড়া। ওকে, মানে নেশার মতো হয়ে যাওয়া, এটা হচ্ছে রেসিডিভিজম।
তো দেখেন এই ওয়ার্ডসগুলো কিন্তু টপিক ওয়াইজ এখানে আসার চেষ্টা করছে। আর আমি আবার রিপিট করতেছি, এগুলো সব ব্যবহার করতে হবে না আপনাকে, কিন্তু জায়গা মতো 2-3টা ব্যবহার করলে আপনি কিন্তু লেক্সিক্যাল রিসোর্সে ভালো মার্ক পাবেন। ওকে, আমাদের আরও কিছু ভোকাবুলারি এখানে আছে দেখতেছি আমরা। কালচার হোমোজেনেশন মানে হচ্ছে আমাদের যে সাংস্কৃতিক নিজস্ব সাংস্কৃতিক ব্যাপারটা, এইটা কালচারাল আইডেন্টিটি এটাই মোটামুটি সেম জিনিস আর কি। মানে কালচারাল সাংস্কৃতিক দিক দিয়ে একটা মানুষের পরিচয়, যেমন আমাদের বাঙালির সংস্কৃতি। গ্লোবাল ইন্টারকানেক্টেডনেস, গ্লোবালে বিভিন্ন দেশ তাদের সংস্কৃতি হইতে পারে, তাদের কালচার হইতে পারে, তারা যে একজন আরেকজনের সাথে কানেক্ট থাকা, এই জিনিসটা। কালচারাল প্রিজার্ভেশন, আমাদের সংস্কৃতি বিষয়টা প্রিজার্ভ করা, সংরক্ষণ করা। ধরেন যে এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে বা আমাদের বিভিন্ন বই লেখার মাধ্যমে এটা আমরা প্রিজার্ভ করতেছি। মাল্টিন্যাশনাল কর্পোরেশন হচ্ছে মানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বা এমন একটা উদ্যোগ যেখানে হচ্ছে আপনার বিভিন্ন দেশের মানুষ থাকতে পারে। ক্রস কালচারাল এক্সচেঞ্জ, এটা মোটামুটি সেম জিনিস, যে অনেকগুলো কালচারাল ব্যাপারগুলো একসাথে নিয়ে আসে এবং সবাই মিলে এটাকে প্র্যাকটিস করা। কনজিউমার কালচার, কনজিউমার কালচার কি আমরা জানি যে কাস্টমারদের যে নেচার বলা যেতে পারে, তারা কিভাবে কেনে, তাদের মাইন্ডসেট, এগুলো হচ্ছে কনজিউমার কালচার। ইকোনমিক ইন্টিগ্রেশন, ইকোনমিক ইন্টিগ্রেশনও মোটামুটি সেম জিনিস, আমরা সোশ্যাল ইন্টিগ্রেশন দেখছি, যে ইকোনমিক ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থা এক জায়গায় করে নিয়ে আসা, যার ফলে হচ্ছে মানুষ সুবিধা পাইতে পারে। কালচারাল ডাইভার্সিটি, এই যে বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে, বিভিন্ন কালচারাল জিনিসপত্র রয়েছে, এগুলো যে আলাদা জিনিস, এইটা হচ্ছে ডাইভার্সিটি, আলাদা হওয়া। আরবান স্প্রল, আরবান স্প্রল হচ্ছে শহরের অনিয়ন্ত্রিত যে সম্প্রসারণ হচ্ছে, মানে শহরে তো মানুষ বাড়তেছে, বিল্ডিং বাড়তেছে, এটা একটা প্রবলেম। হাউজিং অ্যাফোর্ডেবিলিটি, মানুষের যে বসবাস করার যে অ্যাফোর্ড করা জিনিস, মানে মানুষ যে বসবাস করার সামর্থ্য, এই সামর্থ্যটা। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এই যে বিভিন্ন বিল্ডিং টিল্ডিং ওঠা, আপনার ইন্ডাস্ট্রি তৈরি হওয়া, এগুলোর উন্নয়ন আর কি। পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম, এই যে বিভিন্ন যাত্রীবাহী বাস বা যাত্রীবাহী যানবাহনগুলো আছে, এই সিস্টেমটা। ওভার পপুলেশন, জানেন যে অতিমাত্রায় জনসংখ্যা। মেট্রোপলিটন এরিয়া হচ্ছে আপনার, ধরেন যে বলতে পারি আমরা শহরের এরিয়া আর কি। লিভিং স্ট্যান্ডার্ডস, লিভিং স্ট্যান্ডার্ড হচ্ছে মানুষের জীবনযাত্রার মান। ধরেন যে কোনো একটা দেশে আপনার সব ধরনের সুবিধা আছে, সেখানকার লিভিং স্ট্যান্ডার্ড বেশি, আর আমাদের মতো দেশে এখানে অনেক কিছুর অভাব আছে, আমাদের লিভিং স্ট্যান্ডার্ড কম। প্রপার্টি মার্কেট, প্রপার্টি মার্কেট হচ্ছে সম্পত্তি বাজার, যেটাকে সহজে বলা যায়, আমরা এটাকে রিয়েল এস্টেট মার্কেট বলতে পারি, যেখানে হচ্ছে আপনার জমি জায়গা বা ইনফ্রাস্ট্রাকচার কেনা বেচা হয়। আরবান প্ল্যানিং, আরবান প্ল্যানিং কি হচ্ছে, যে শহর যে ব্যবস্থা, এখানে প্ল্যানিং করা, মানে ধরুন যে আপনি শহরে একটা বিল্ডিং তৈরি করবেন, একটা রাস্তা তৈরি করবেন, সেটার জন্য যে প্ল্যানিং বা পরিকল্পনা, সেটা হচ্ছে আরবান প্ল্যানিং। রুরাল টু আরবান মাইগ্রেশন, মানুষ গ্রাম থেকে যে শহরের মুখে হচ্ছে, শহরে গিয়ে বসবাস করতেছে, এই যে মাইগ্রেট করতেছে, এটা হচ্ছে রুরাল টু আরবান মাইগ্রেশন। তো অনেকগুলো ভোকাবুলারি হয়তো মনে হইতে পারে, কিন্তু এগুলো হচ্ছে সবই আপনার রাইটিং টাস্ক 2 এর জন্য। ওকে, সবগুলো এসের জন্যই এগুলো গুরুত্বপূর্ণ, আপনারা টপিক ওয়াইজ এগুলো ব্যবহার করতে পারবেন। কোশ্চেনেই আপনারা দেখবেন যে আপনার কোশ্চেনটা হচ্ছে হয়তো এডুকেশনের সাথে রিলেটেড হতে পারে, টেকনোলজির সাথে রিলেটেড হতে পারে, এনভায়রনমেন্টের সাথে রিলেটেড হতে পারে, ইকোনমির সাথে রিলেটেড হতে পারে। তখন কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে এই রিলেটেড ভোকাবুলারি আছে, তার মধ্যে এই ভোকাবুলারিগুলো আমি বা আপনি ইউজ করতে পারি। আশা করি আপনারা ভোকাবুলারিগুলো ধরতে পারছেন। ফারাজ আলীন, আবু হানিফ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ফাইন। একদম প্রেশার নেবেন না, সবগুলো এক রাতে পড়তে হবে, কিন্তু আমি যেটা বললাম যে এখান থেকে জাস্ট 2-3টা ইউজ করলেও আপনার জন্যই ভালো হবে। তো আসেন, রাইটিং টাস্ক নিয়ে আমরা ওভারঅল অনেক কথা বলছি, এখন চলে যাব আমাদের কোশ্চেনে। একটা কোশ্চেন কীভাবে আমরা লিখতে পারি, ইম্পর্টেন্ট জিনিসটা সেখানে। তো আমরা আজকে হচ্ছে অপিনিয়ন টাইপ কোশ্চেন যাব। রাইটিং টাস্ক 2 এর অনেক ধরনের কোশ্চেন আছে, অনেক ধরনের ডিসকাশন আছে, অপিনিয়ন আছে, প্রবলেম সলিউশন আছে, 2 পার্টস আছে, অ্যাডভান্টেজ আছে, তার মধ্যে অপিনিয়নটা হচ্ছে আজকে দেখব। অপিনিয়ন্স কোশ্চেন আমরা কীভাবে বুঝবো, যখন দেখবেন যে আপনার প্রথমে হচ্ছে ইনস্ট্রাকশন থাকবে বা আপনার প্রবলেমটা থাকবে বা স্টেটমেন্টটা থাকবে, এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। হ্যাঁ,
এবং কোশ্চেনে যদি আমাদের থাকে যে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, মানে আমাদেরকে বলতেছে যে তুমি কি অ্যাগ্রি করো নাকি ডিসঅ্যাগ্রি করো, আমাদের অপিনিয়ন চাচ্ছে এখানে। এই যে অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি এইটা দেখলে পরে বুঝবেন যে এটা হচ্ছে আপনার অপিনিয়ন টাইপ কোশ্চেন। ওকে, তো এরকম স্টেটমেন্ট এখানে থাকবে। এখানে স্টেটমেন্ট আমরা দেখার চেষ্টা করি। Some people believe that online education is more effective than traditional classroom learning. এইটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট, এটা হচ্ছে আমাদের কি বক্তব্য। তো কিছু মানুষ বিশ্বাস করে যে অনলাইন শিক্ষা হচ্ছে ট্র্যাডিশনাল ক্লাসরুম বা যে সনাতন ধর্মী ক্লাসরুম, মানে ক্লাসরুমে যেরকম শেখানো হয়, টিচার ব্ল্যাকবোর্ডে যেরকম শেখায়, ওইটা হচ্ছে অনলাইন এডুকেশন হচ্ছে ইফেক্টিভ। এখন আপনি কি এটার সাথে অ্যাগ্রি করতেছেন নাকি ডিসঅ্যাগ্রি করতেছেন? তো এইটা নিয়ে হচ্ছে আমাদের কি করতে হবে, এসে লিখতে হবে। তো এসে স্ট্রাকচার নিয়ে আমি ওখানে বলছিলাম এখানে হচ্ছে আপনাকে মিনিমাম 250 ওয়ার্ডস লিখতে হবে, কিন্তু আমরা 250 যে ওয়ার্ড লিখবো এটা না, এটা হচ্ছে আমরা বেশি লিখবো। বেশি কত লিখবো? আপনারা চেষ্টা করবেন যে 270 থেকে 310 এর মধ্যে রাখার চেষ্টা করবেন, বা 300-র আশেপাশে, 300 টার্গেট রেখে আপনারা লেখার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনার এসেটা ভালো হবে আশা করি। অপিনিয়ন টাইপ এসে বলা না কেন বা যে কোনো এসে বলা না কেন, এই চারটা স্ট্রাকচার বা সরি চারটা প্যারাগ্রাফ থাকবে, ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ দুইটা এবং কনক্লুশন। ওকে, আপনাদের হচ্ছে গ্রাফের তুলনায় এটা হচ্ছে আলাদা। তো অপিনিয়ন স্ট্রাকচার লেখার জন্য আমাদের ইন্ট্রোডাকশনে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড লিখতে হবে প্রথমে। আমাদের যে একটা স্টেটমেন্ট দেবে, একটা বক্তব্য দেবে, ওইখানে একটা বিষয় নিয়ে অবশ্যই কথা আছে, তো ওই বিষয় সম্পর্কে আমাদের ব্যাকগ্রাউন্ড তথ্য দিতে হবে। অ্যান্ড দেন আমাদের অপিনিয়ন দিতে হবে যে আমরা আসলে কোনটাতে এগ্রি করতেছি। ওইখানে কিন্তু দুইটা জিনিস ছিল, দুইটার মধ্যে কোনটাতে আমরা এগ্রি করতেছি বা ডিসএগ্রি করতেছি। এবং বডি প্যারাগ্রাফ 1 এবং 2, এক্ষেত্রে হচ্ছে আমরা যে এগ্রি করতেছি বা আমরা যে ডিসএগ্রি করতেছি এইটার পেছনে যুক্তিটা কি। ওকে, এখানে হচ্ছে মনে করেন যে যুক্তি এক বলতে পারি এটাকে আমরা বলতে পারি যে যুক্তি 2। ওকে, এই যুক্তিটাকে আমরা আইডিয়া হিসেবে বলতে পারি, যে আইডিয়াকে আমাদেরকে হচ্ছে এক্সপ্লেন করতে হয় বা এটাকে হচ্ছে আরো ডিসক্রাইব করতে হয়। এবং কনক্লুশনে আমাদেরকে কি করতে হয়, যে আমরা যে অপিনিয়ন দিচ্ছি যে আমরা এটার পক্ষে আছি, এই জিনিসটা আবার বলা যে আমি হচ্ছে এই জিনিসটার পক্ষে আছি। এবং এখানে আরেকটা জিনিস অ্যাড করবেন, সেটা হচ্ছে রিকমেন্ড করবেন। যে প্রবলেম থাকলে তো আমরা রিকমেন্ড করবো যে সলিউশনটা এটা হইতে পারে বা গভর্নমেন্ট এরকম কিছু একটা করতে পারে, মানুষ এটা করতে পারে। আর অপিনিয়নের ক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসটা যাতে ভালো হয়, এই জিনিসটার পজিটিভ দিকটা বা ওভারঅল একটা দিকটা আমরা এখানে বলার চেষ্টা করবো, যেটা হচ্ছে রিকমেন্ডের মধ্যে থাকবে। আমরা দেখলাম অনলাইন এডুকেশন বা হচ্ছে ট্র্যাডিশনাল ক্লাসরুম, তো আমরা যে পক্ষে থাকি না কেন আমরা বলতে পারি যে যদি এই কাজটা করা হয় তাহলে হচ্ছে অনলাইন ক্লাসও আরও ভালো হইতে পারে বা ট্র্যাডিশনাল ক্লাসও আরও ভালো হইতে পারে, মানে একটু রিকমেন্ড করে, একটু পরামর্শ দেওয়া তাদেরকে। ওকে, তো আশা করি আপনারা হচ্ছে স্ট্রাকচারটা বুঝতে পারছেন। তো এবার আসি যে আমরা ইন্ট্রোডাকশনটা আসলে কীভাবে লিখবো। এইটা মনে হয় আমাদের যে ফ্রি ক্লাস ছিল সেখানে আমি রাখার চেষ্টা করছিলাম। যাই হোক, তো ইন্ট্রোডাকশন লেখার জন্য এই স্ট্রাকচারটা আপনারা ফলো করবেন, সুন্দর একটা ইন্ট্রোডাকশন হবে আপনাদের। ইন রিসেন্ট ইয়ার্স, এটা রাখতেও পারেন নাও পারেন, এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে। ধরুন যে এখানে আমাদের কোশ্চেন ছিল, এই কোশ্চেনে কিন্তু ইন রিসেন্ট ইয়ার বা বর্তমানে যে সমস্যাটা হচ্ছে, বর্তমানে যে জিনিসটা পপুলার হচ্ছে এটা সম্পর্কে বলা নাই। তো থাকতো যে নাও ইট ইস সাম পিপল বিলিভ দ্যাট, আবে যাবি, বা যদি বলতো যে ইন রিসেন্ট ইয়ার সাম পিপল বিলিভ দ্যাট, তাহলে হচ্ছে আমরা এই রিসেন্ট ইয়ার জিনিসটা রাখতাম। যাই হোক, রাখতে পারি নাও পারি জিনিসটা। দ্য কোয়েশ্চেন অফ ওয়েদার, এইটা হচ্ছে আমাদের টপিকটা আমাদের কি, অনলাইন এডুকেশন, বা ধরতে পারি যে আমাদের ক্লাসরুম এডুকেশন। ওকে, যেটাই থাকুক না কেন, দেন দিয়ে ব্যবহার করতে পারি, শুড দিয়ে ব্যবহার করতে পারি। দেন, দেনেরও কিন্তু আপনার হচ্ছে দুইটা পার্ট আছে, মানে দেনের আগে একটা অংশ থাকবে, দেনের পরে একটা অংশ থাকবে। তো আবার শুড বিও বা কোনটা করা উচিত, শুড বি একটা অংশ আর একটা অংশ থাকতে পারে। তো দেন এবং শুড বি দুইটার মধ্যে আমরা যে কোনো একটা নেব, বা দুই পক্ষ এখানে থাকবে, দুইটার স্ট্রাকচার মধ্যে যে কোনো একটা নেব। দেন দিয়েও করতে পারি আমরা, শুড বি দিয়েও আমরা করতে পারি, এবং দুইটার ক্ষেত্রে কিন্তু আপনার দুইটা আলাদা দিক দিক থাকবে। ওকে, হ্যাজ বিকাম এ সাবজেক্ট অফ ইনক্রিজিং ডিবেট, এটা আনচেঞ্জ অবস্থায় রাখবো। ওয়াইল সাম আর্গু দ্যাট, তারপরে দুইটা কাউন্টার আর্গুমেন্টস কি, দেখেন যে স্টেটমেন্ট বা যে বক্তব্য থাকবে আমাদের কোশ্চেনে, ওই বক্তব্যের সাথে আমরা হয়তো অ্যাগ্রি করতেছি, ঠিক আছে, এইটা একটা দিক। তবে
আমরা ডিসঅ্যাগ্রি করতেছি, আমরা অ্যাগ্রি করতেছি, এটা হচ্ছে আমাদের অ্যাগ্রি করার পক্ষে, কিন্তু অনেকে কিন্তু এটাকে ডিসঅ্যাগ্রি করতে পারে, এই জন্য বলছি যে সাম আর্গু দ্যাট, কেউ ডিসঅ্যাগ্রিও করতে পারে যে কাউন্টার আর্গুমেন্ট নিয়ে আসবে, মানে আমাদের যে বিপরীত যুক্তি। আমি এখানে বলছিলাম যে বডি প্যারাগ্রাফ 1-2 তে আমাদের নির্দেশ দুইটা যুক্তি নিয়ে আসবে এটা, তো আমাদের বিপরীত যুক্তিও থাকতে পারে, আমাদের আলাদা যুক্তিও কিন্তু থাকতে পারে, সে আলাদা যুক্তি বা আলাদা পক্ষের কথা কিন্তু আমরা এখানে শর্টে বলবো, একদম শর্টে বলবো যে আলাদা যুক্তি দুইটা কি। হয়ে গেল আই স্ট্রংলি বিলিভ, সাপোর্ট আর আর্গু দ্যাট, যে কোনো একটা ব্যবহার করবেন। তারপর হচ্ছে আপনার সাইডটা, মানে আপনি যে অ্যাগ্রি করতেছেন, আপনি যে পক্ষে আছেন সেই পক্ষটা বলুন যে আমি এটাতে অ্যাগ্রি করতেছি, অ্যাজ ইট, যেহেতু, তারপর দুইটা সাপোর্ট পয়েন্টস, এখানে হচ্ছে আপনার যুক্তি বলবেন। তাহলে এই যে টু কাউন্টার আর্গুমেন্টস এবং টু সাপোর্ট পয়েন্টস, এই জিনিসটা কি একদম আলাদা, মানে আপনার পক্ষে দুইটা যুক্তি এখানে বলবেন, আপনার বিপক্ষে দুইটা যুক্তি হচ্ছে আপনি এখানে বলবেন, তাহলে হচ্ছে হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, এই জিনিসটা বারবার দেখবেন, বারবার বুঝবেন এবং আয়ত্তে নিয়ে আসবেন। আমি একটু এখানে দেখায় বোঝানোর চেষ্টা করি। দ্য কোয়েশ্চেন অফ ওয়েদার অনলাইন এডুকেশন ইজ মোর ইফেক্টিভ দেন ট্র্যাডিশনাল ক্লাসরুম, এখানে দেন ব্যবহার করে হচ্ছে মোর ইফেক্টিভ দেন ট্র্যাডিশনাল ক্লাসরুম, এক পাশে অনলাইন এডুকেশন আর এক পাশে হচ্ছে ট্র্যাডিশনাল ক্লাসরুম। আমি আগে বলছিলাম যে দেনেও আগের পরে দুইটা জিনিস থাকবে, দেন ব্যবহার করে আগে অনলাইন এডুকেশন রাখছে, তারপর হচ্ছে ট্র্যাডিশনাল ক্লাসরুম রাখছে। ওকে, হ্যাজ বিকাম এ সাবজেক্ট অফ ইনক্রিজিং ডিবেট, চলে গেল। ওয়েল সাম আর্গু দ্যাট, তাহলে কেউ কেউ আর্গু করতেছে কি যে, আর্গু করতেছে কোন দিকে, তাদের ট্র্যাডিশনাল ক্লাসরুম দিয়ে, আর আমি হচ্ছে অনলাইন এডুকেশনের দিকে, মানে পক্ষে আছি, আমার বিপক্ষে কি ট্র্যাডিশনাল ক্লাসরুম। তাহলে এখানে হচ্ছে আমাদের কি ওয়েল সাম আর্গু দ্যাট টু কাউন্টার আর্গুমেন্টস, মানে আমার বিপক্ষে দুইটা যুক্তি এখানে বলবো। যুক্তি দুটো কি, ওয়েল সাম আর্গু দ্যাট ফেস টু ফেস লেসন্স প্রোভাইড বেটার ইন্টারাকশন অ্যান্ড স্ট্রঙ্গার একাডেমিক ডিসিপ্লিন। তাহলে এখানে ট্র্যাডিশনাল ক্লাসরুমে দুইটা যুক্তি দিচ্ছে, মানে আমার বিপক্ষে দুইটা কি যুক্তি আছে যে ফেস টু ফেস লেসন প্রোভাইড বেটার ইন্টারাকশন, মানে মুখোমুখি পড়াশোনা করানো, এটা হচ্ছে ইন্টারাকশন বাড়ায় বা শিক্ষক ছাত্রের মধ্যে বোঝাপড়া জিনিসটা বাড়ায়, অ্যান্ড স্ট্রঙ্গার একাডেমিক ডিসিপ্লিন, এবং একাডেমিক ক্ষেত্রে এই জিনিসটা অনেক ভালো, অনেক শক্তিশালী। ওকে, তো দুইটা দিন সেখানে আছে, দুইটা আমার বিপক্ষের যুক্তি এখানে নিয়ে আসছে, যে ট্র্যাডিশনাল ক্লাসরুমের পক্ষে যেটা। ওকে, অ্যান্ড দিয়ে সংযুক্ত করছে দুইটা কাউন্টার আর্গুমেন্টসকে। আমি একটু দিয়ে দিই এখানে। এখন আই স্ট্রংলি বিলিভ দ্যাট, আই স্ট্রংলি অ্যাগ্রি দ্যাট, এখানে অ্যাগ্রিটা নিয়ে আসছে, ট্র্যাডিশনাল ক্লাসরুম লার্নিং ইজ জেনারেলি মোর ইফেক্টিভ। ওকে, আমার পয়েন্টটা বলছি যে ট্র্যাডিশনাল, sorry, more traditional. Okay, traditional classroom learning is generally more effective as it encourages real-time communication and creates structured learning. Sorry, এখানে হচ্ছে আমাদের একটু মিস্টেক হয়েছে, অনলাইন ক্লাসরুম হবে আমাদের এটা, কারণ আমাদের বিপক্ষে হচ্ছে আপনার ট্র্যাডিশনাল ক্লাসরুম। ওকে, অনলাইন ক্লাসরুম লার্নিং ইজ জেনারেলি মোর ইফেক্টিভ, আমার পক্ষেরটা বললাম আমি, যে আমি অনলাইন লার্নিং এর পক্ষে, এইটা বললাম। তারপরে অ্যাজ ইট, এখন আমার পক্ষে দুইটা যুক্তি দেবো যে ইট এনকারেজেস রিয়েল টাইম কমিউনিকেশন, এটা হচ্ছে কি বাস্তব সময়ের কমিউনিকেশন জিনিসটা বাড়ায়, অ্যান্ড ক্রিয়েটস এ মোর স্ট্রাকচার লার্নিং এনভায়রনমেন্ট, আরও ভালো লার্নিং এনভায়রনমেন্ট জিনিসটা নিয়ে আসে। ওকে, দেখেন আপনি যদি এই জিনিসটা বুঝতে পারেন যে কাউন্টার আর্গুমেন্ট কি এবং সাপোর্ট পয়েন্ট কি, মানে আমার পক্ষে দুইটা যুক্তি, আমার বিপক্ষে দুইটা যুক্তি নিয়ে আসা, তাহলে হচ্ছে আপনি একটা ভালো ইন্ট্রোডাকশন লিখতে পারবেন। এটা কি বুঝতে পারছেন সবাই? কেউ বুঝতে না পারলে বলেন, আমি বোঝাই দিচ্ছি ভালো করে আবার। বুঝতে পারছি স্যার। ওকে, ফাইন। তো এবার আসি আমরা বডি প্যারাগ্রাফ 1 এবং 2। বডি প্যারাগ্রাফ 1-2 এর জন্য একদম সেম স্ট্রাকচার, দুইটাই আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো এখানে আমাদের হচ্ছে মেইনলি আমরা হচ্ছে চারটা সেন্টেন্স লিখবো, চারটা সেন্টেন্স দিয়ে আমরা বডি প্যারাগ্রাফ লিখবো, দুইটা বডি প্যারাগ্রাফে 8টা সেন্টেন্সে লিখবো। তো বডি প্যারাগ্রাফ 1 আমরা কিভাবে লিখতে পারি, ওয়ান মেইন রিজন অর অন কি বেনিফিটস, বা অন মেজর অ্যাডভান্টেজ, বা অন আর্গুমেন্ট, যে কোনো একটা ব্যবহার করতে পারি। তাহলে অন মেইন রিজন বা অন কি বেনিফিট বা অন মেজর অ্যাডভান্টেজ, এটা দিয়ে আমরা শুরু করতে পারি। তো এইটা দিয়ে আমরা কখন শুরু করব, অন মেইন রিজন মানে একটা মূল কারণ, মানে আপনি একটা পক্ষে যুক্তি দিচ্ছেন, এই আপনার এই পক্ষে যাওয়ার যুক্তিটা কি। এই যে এখানে দেখেন যে আপনি কিন্তু দুইটা সাপোর্ট পয়েন্ট এখানে দিয়েছেন, কি বলেছেন লাস্টে আপনি দুইটা সাপোর্ট পয়েন্ট দিয়েছেন না, মানে দুইটা যুক্তি আপনি দিয়েছেন। তো এই বডি প্যারাগ্রাফ 1 এবং 2 তে ওই দুইটা যুক্তিকে আপনাকে এক্সপ্লেন করতে হবে।
এই যে রিয়েল টাইম কমিউনিকেশন জিনিসটা আপনি বলছেন এবং স্ট্রাকচারাল এনভায়রনমেন্ট জিনিসটা আপনি বলছেন, এই দুইটা জিনিসকে আপনার দুইটা বডি প্যারাগ্রাফে হচ্ছে নিয়ে আসতে হবে বা এক্সপ্লেন করতে হবে। তো আমাদের এই যে এটা হচ্ছে প্রথম যুক্তি বা অন মেইন রিজন। একটা মেইন রিজন হচ্ছে আপনার প্রথম যুক্তিটা, অন কি বেনিফিট, এখানে আপনার প্রথম যুক্তিটা। আপনি যে কোনো একটা স্ট্রাকচার বা যে কোনো এক ধরন ব্যবহার করতে পারবেন এটার মধ্যে। এবং বডি প্যারাগ্রাফ টু জায়গায় আপনি ওয়ানের জায়গায় জাস্ট অ্যানাদার ব্যবহার করবেন, যে অ্যানাদার মেইন রিজন বা অ্যানাদার কি বেনিফিট বা অ্যানাদার মেজর অ্যাডভান্টেজ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। দেন হচ্ছে আপনার যুক্তিটা বলবেন, প্রথম যুক্তিটা বলবেন। এবার হচ্ছে আমাদের সাপোর্ট সেন্টেন্সটা লিখতে হবে। সাপোর্ট সেন্টেন্সটা আমরা ফার্স্ট কন্ডিশনাল লিখবো। আমি একটু আগে ফার্স্ট কন্ডিশনাল জিনিসটা দেখাইছি। ফার্স্ট কন্ডিশনাল কি, যে যদি এটা করা হয় তাহলে এটা হবে, মানে আমরা যদি এখন একটা কাজ করি তাহলে ভবিষ্যতে এই জিনিসটা হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। অথবা হোয়েন দিয়েও আমরা কন্ডিশন দিতে পারি, যে যখন এটা করা হয় তখন এই জিনিসটা হয়। ধরুন যে আমরা বলতে পারি যে যখন কেউ ভালো করে পড়াশোনা করে তখন সে ভালো রেজাল্ট করে, এটা সেন্টেন্স এগুলো হোয়েন দিয়ে। অথবা দিস হেল্পস অর মেক্স, দিস হেল্পস এটা সাহায্য করে বা এটা তৈরি করে। ওকে, এটা কি সাহায্য করে, এটা কি তৈরি করে, এখানে ডিটেলস দিতে পারি। তো এই ধরনের তিনটা সেন্টেন্স আছে, যে ফার্স্ট কন্ডিশনাল দিয়েও করতে পারেন, ওয়েন ব্যবহার করে করতে পারেন, অথবা দিস হেল্পস বা দিস মেক্স দিয়ে আপনারা করতে পারেন। অথবা এখানে আপনি সাপোর্টের মধ্যে দুইটা সেন্টেন্সও নিয়ে আসতে পারেন। একটা সেন্টেন্স ফার্স্ট কন্ডিশনাল দিয়ে করলেন, আর একটা সেন্টেন্স ওয়েন দিয়ে করলেন। ওকে, অ্যান্ড আমরা যদি আরেকটা সেন্টেন্স নিয়ে আসতাম, সেটা হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন, অ্যাডিশন জিনিসটা কি, আমাদের এখানে যুক্তি দিচ্ছি, ওই যুক্তিকে আমরা সাপোর্টও দিচ্ছি। এখন আমরা আরও তথ্য দেবো ওই যুক্তি সম্পর্কে। আরও তথ্য কি, ধরেন যে আমরা এখানে বলছি যে অনলাইন এডুকেশনে হচ্ছে আপনার খরচটা অনেক কম থাকে। তো আমরা সাপোর্টে বললাম যে যখন কেউ অনলাইনে একটা কোর্স কেনে তখন সেই কোর্সটার দাম হচ্ছে অফলাইন কোর্সের চেয়ে কম থাকে, আমরা ফার্স্ট কন্ডিশনাল বললাম। বা বলতে পারি যখন কেউ অনলাইন কোর্স কেনে তখন সে খুব ইজিলি হচ্ছে ক্লাসগুলো করতে পারবে, ফার্স্ট কন্ডিশনে বলে ফেললাম। বা ওয়েন দিয়ে বললাম আমরা সেন্টেন্সটা। এখন অ্যাডিশন মানে এইটা সম্পর্কে আরও তথ্য কি দেব, তথ্য দিতে পারি যে অনলাইন কোর্স কিনে আপনার হচ্ছে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ক্লাস করা যায়। ওকে, আমরা আরও কিছু বেনিফিট দিলাম বা এটা সম্পর্কে আরও যুক্তি দিলাম। যুক্তিতে না, আমরা এটা সম্পর্কে আরও তথ্য দিলাম, যে তথ্যগুলো হচ্ছে আপনার এই জিনিসটা আপনার যুক্তিটাকে একটু স্ট্রং করবে। এবং এইগুলো হচ্ছে আমরা মোর ওভার, অ্যাডিশনালি, ফার্দার মোর, যে কোনো একটা ব্যবহার করে হচ্ছে আমরা এই সাপোর্ট সেন্টেন্সটা বা অ্যাডিশনাল সেন্টেন্সটা আমরা এখানে লিখতে পারি। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেবো, এক্সাম্পল সেন্টেন্স। এক্সাম্পল সেন্টেন্সটা আমরা ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স বা রিসার্চ সাজেস্ট দ্যাট আমরা বলতে পারি। ওকে, তো এক্সাম্পলটা কি, এই যে আমরা একটা যুক্তি দিছি না, এই যুক্তি ধরুন যে আমরা বলছিলাম যে অনলাইন কোর্স হচ্ছে খুব অল্প দামে কেনা যাইতে পারে। ওকে, তো এটা সম্পর্কে আমরা সাপোর্ট দিচ্ছি, অ্যাডিশনাল তথ্যও দিচ্ছি, অতিরিক্ত কথা বলছি। এখন আমাদেরকে এক্সাম্পল বা উদাহরণ দিতে হবে। উদাহরণটা কীরকম হতে পারে, যে ধরেন যে বাংলাদেশে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে 10 মিনিট স্কুল। যে 10 মিনিট স্কুল কি করতেছে, একদম অল্প খরচে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের আপনার অনলাইনে শিক্ষা দিচ্ছে, যেটা শিক্ষা ক্ষেত্রে ভালো ইম্প্যাক্ট ফেলতেছে। ওকে, দেখেন আমার সেন্টেন্সটা এক্সাম্পল কিন্তু আমি একদম ছোটো সেন্টেন্স দিই না, বা একবার বলি না যে যেমন 10 মিনিট স্কুল অনেক ভালো করতেছে, এরকম বলি নাই। আমি বলছি কি, বাংলাদেশে 10 মিনিট স্কুল নামে একটা প্রতিষ্ঠান ফ্রি অনলাইন কোর্সের মাধ্যমে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের শেখাচ্ছে, যেটার ফলে আপনার কি হচ্ছে, বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তো এক্সাম্পল সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমাদেরকে জাস্ট স্পেসিফিকভাবে বলতে হবে। স্পেসিফিক কি, আমরা এখানে বলছি বাংলাদেশ 10 মিনিট স্কুল, স্পেসিফিক একটা জিনিস বলছি। এবং ওইটার অ্যাকশন মানে ওইটা কি করছে, 10 মিনিট স্কুল কি করছে, ফ্রিতে কোর্স দিছে, ফ্রিতে কোর্স অফার করতেছে। অ্যান্ড রেজাল্ট, রেজাল্ট কি, ফ্রিতে কোর্স দেওয়ার ফলে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করতেছে। সুতরাং আপনারা এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে তিনটা জিনিস খেয়াল রাখবেন, যে জিনিসটা যেন স্পেসিফিক হয় এবং ওই জিনিসটা কি কাজ করতেছে এটা চলে আসে, এবং ওই কাজ করার ফলে রেজাল্ট কি আসতেছে ওইটা চলে আসে, এবং এটা হচ্ছে আপনার একটা সেন্টেন্সে আসবে। ওকে, এভাবে যদি করেন আপনার এক্সাম্পল সেন্টেন্সটা পারফেক্ট হবে। হ্যাঁ, তবে যদি আপনি নাও পারেন মিনিমাম দুইটার মধ্যে রাখার চেষ্টা করেন, স্পেসিফিক বলতে পারেন, রেজাল্টও বলতে পারেন। তো আসুন আমরা বডি প্যারাগ্রাফ 1-2 কে একটু দেখার চেষ্টা করি কীরকম হয়েছে। আমি হয়তো যখন বুঝাইছি আপনারা বুঝছেন, কিন্তু না দেখালে আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন না। এই দেখেন বডি প্যারাগ্রাফ 1 কীভাবে লেখছে, যে ওয়ান মেজর অ্যাডভান্টেজ অফ ট্র্যাডিশনাল ক্লাসরুম লার্নিং। এখানে আবার ট্র্যাডিশনাল ক্লাসরুম লার্নিংয়ের পক্ষে বলতেছি আমরা। ওকে, অনলাইন লার্নিংয়ের ধরেন যে বিপক্ষে আমরা বলতেছি।
কোনো সমস্যা না, কিন্তু আপনারা তো ব্যাপারটা বুঝতে পারছেন যে আমাদের পক্ষে যে জিনিসটা, সেই পক্ষের যুক্তি 1, যুক্তি 1 কে আমরা এখানে ডিসক্রাইব করতেছি এবং এখানে আমরা কি করতেছি 4টা সেন্টেন্স বা 4টা স্ট্রাকচারে স্টেটমেন্ট, সাপোর্ট, অ্যাডিশন, এক্সাম্পল দিয়ে। তাহলে one major advantage of traditional classroom learning is the level of real-time interaction it provides between students and teacher. দেখেন আমরা এখানে যুক্তির মধ্যে প্রথমে বলছিলাম কি রিয়েল টাইম কমিউনিকেশন বলছিলাম। তো রিয়েল টাইম কমিউনিকেশনকে এরা প্রথমে নিয়ে আসছে, মানে স্টেটমেন্টটা নিয়ে আসছে ওয়ান মেজর অ্যাডভান্টেজ দিয়ে। বা অ্যাডভান্টেজ অফ ট্র্যাডিশনাল ক্লাসরুম লার্নিং ইজ দ্য লেভেল অফ রিয়েল টাইম ইন্টারাকশন অ্যান্ড ইট প্রোভাইড বিটুইন স্টুডেন্ট অ্যান্ড টিচার। স্টুডেন্ট এবং টিচারের মধ্যে যে হানিফ ভাই কিছু বলতেছেন? দেখেন প্রথম সেন্টেন্সটা হচ্ছে ওয়ান মেজর অ্যাডভান্টেজ, এইটা দিয়ে ব্যবহার করে এখানে বলছে প্রথম যুক্তিটাকে এরা ডিসক্রাইব করছে। যুক্তিটা কি? রিয়েল টাইম ইন্টারাকশন বিটুইন স্টুডেন্ট অ্যান্ড টিচার। ওকে, স্টুডেন্টের মধ্যে যে তাদের যে যোগাযোগ ব্যবস্থা, এই জিনিসটা। এখন সেকেন্ড সেন্টেন্স হচ্ছে আমাদের সাপোর্ট সেন্টেন্স। সাপোর্ট সেন্টেন্সটা আমরা ইফ দিয়েও করতে পারি, ওয়েন ব্যবহার করে করতে পারি, বা দিস হেল্পস দিস মেক্স দিয়ে করতে পারি। If students study in a physical classroom, they will receive immediate feedback on their questions and misunderstandings. এখান ধরে সেন্টেন্সটা শেষ। এটা আমি একটু পরে দেখাবো। তাহলে আমাদের ইফ বা ফার্স্ট কন্ডিশনাল দেখাচ্ছে যে যদি শিক্ষার্থীরা ফিজিক্যাল ক্লাসরুমে স্টাডি করে তাহলে কি হবে, তারা করবে, ইমিডিয়েট ফিডব্যাক পাবে তাদের কোশ্চেনের, তাদের প্রশ্নের ইমিডিয়েট ফিডব্যাক বা উত্তর পাবে, এবং তাদের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যে উত্তর এটা পাবে, মানে তাদের যে কোনো কোশ্চেন সরাসরি উত্তর পাবে, তৎক্ষণাৎ উত্তর পাবে, এবং যেটা হবে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে সেটার উত্তর পাবে। ওকে, এখান ধরে আমাদের একটা সেন্টেন্স শেষ, সাপোর্ট সেন্টেন্স শেষ। এখন আপনি চাইলে অ্যান্ড দিয়ে দিস হেল্পস এটা রাখতে পারেন, অথবা আপনি দিস হেল্পসকে আলাদাও রাখতে পারেন, আমি যেভাবে রাখছি। দিস হেল্প দেম ক্লারিফাই কনসেপ্ট মোর ইফেক্টিভলি, এটা তাদের কনসেপ্টগুলোকে ক্লিয়ারলি বুঝতে সাহায্য করে। এবার আসি আমাদের থার্ড সেন্টেন্স, অ্যাডিশন। মোর ওভার দিয়ে করতে পারি, অ্যাডিশনাল দিয়েও আমরা হচ্ছে আমাদের মিটিংটা মনে হয় শেষের দিকে আছে, টাইমটা দাঁড়ান একটু দেখি। না না, 20 মিনিট আছে, সরি ফর দ্য ইন্টারাপশন। দেখেন আমরা অ্যাডিশন সেন্টেন্সটা এখন কি লিখব, মানে আমরা যে যুক্তিটা বলছি যুক্তি সম্পর্কে আমরা আরও তথ্য দেব। এই তথ্য দেওয়ার জন্য আমরা কি বলছি, মোর ওভার বলতে পারি, অ্যাডিশনালি বলতে পারি, ইন অ্যাডিশন দিয়ে বলতে পারি। Moreover, face-to-face lessons allow teacher to observe students' body language and engagement, which enables them to adjust teaching methods instantly. তাহলে কি বলে, ফেস টু ফেস পড়াশোনা টিচারদেরকে স্টুডেন্টের বডি ল্যাঙ্গুয়েজ বোঝা বা তাদের শারীরিক ভাষা বোঝা, তাদের এঙ্গেজমেন্ট, তারা কতটুকু ক্লাসে মনোযোগে আছে, এগুলো বুঝতে তাদেরকে হচ্ছে সহায়তা করে। ওকে, মানে এটা আমরা আরও তথ্য দিলাম আমাদের আগে যুক্তির মধ্য দিয়ে। ওকে, এবং লাস্টলি হচ্ছে একটা এক্সাম্পল রাখার চেষ্টা করছে। For example, research suggests that the students who regularly interact with instructors in person tend to develop stronger academic confidence and deep understanding in complex subjects. একটু বড় বা একটু কঠিন সেন্টেন্স চলে আসছে, কোনো সমস্যা নাই। এখানে আপনি কোনো দেশের উদাহরণ দিতে পারেন, যে জাপানে হচ্ছে আপনার এরকম ট্র্যাডিশনাল ক্লাসরুম বেশি থাকে, যার ফলে হচ্ছে তাদের টিচাররা স্টুডেন্টকে ভালো করে পড়ায়, এই জন্য তাদের পড়াশোনার মাত্রা বাড়ে বা উন্নয়ন হয়। এখানে আমরা স্ট্রাকচারটা দেখি সেন্টেন্সটা। রিসার্চ সাজেস্ট দ্যাট, গবেষণা সাজেস্ট করতেছে যে স্টুডেন্টস রেগুলারলি ইন্টারাক্ট উইথ ইনস্ট্রাক্টর, যারা টিচারের সাথে হচ্ছে যে সকল স্টুডেন্ট রেগুলারলি কমিউনিকেশন রাখে বা ইন্টারাক্ট করে, হ্যাঁ, তারা স্ট্রঙ্গার একাডেমিক কনফিডেন্স, তাদের যে একাডেমিক কনফিডেন্স পড়াশোনার ক্ষেত্রে তাদের হচ্ছে আত্মবিশ্বাস বাড়ে, এবং জটিল বিষয়গুলোতেও তাদের ডিপার আন্ডারস্ট্যান্ডিং হয়, তারা খুব ভালো করে জিনিসটা বুঝতে পারে। ওকে, এখানেও দেখেন যে আপনার স্পেসিফিকভাবে বলতেছে যে স্পেসিফিকভাবে কারা, যে সকল স্টুডেন্ট যারা হচ্ছে টিচারের সাথে সরাসরি ইন্টারাকশনে থাকে বা ফেস টু ফেস ইন্টারাকশন থাকে, তাদের একাডেমিক কনফিডেন্স বাড়ে এবং আন্ডারস্ট্যান্ডিংও বাড়ে। ওকে, তো আপনারা হচ্ছে সহজ এক্সাম্পল দিতে পারেন, কঠিন এক্সাম্পল এরকম এক্সাম্পলের মধ্যেও আসতে পারেন, কোনো সমস্যা নাই, তবে সহজ থেকে শুরু করাই ভালো। বিশেষ করে কোনো একটা দেশের কোনো একটা সিস্টেমের হচ্ছে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন, তবে এক্সাম্পলটা যাই হোক সেটা যেন মানে রিয়ালিস্টিক হয়। আপনি এখানে বলতেছেন যে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, সেক্ষেত্রে উন্নয়ন যদি আপনি কোনো আফ্রিকার দেশ সম্পর্কে বলেন, তাহলে কিন্তু ব্যাপারটা আনরিয়ালিস্টিক হয়ে যাবে। ওকে, কারণ আফ্রিকা হচ্ছে শিক্ষাক্ষেত্রে অনুন্নত।
সেম আমরা দেখতে পাচ্ছি যে বডি প্যারাগ্রাফ 2 এখানে আমি চাচ্ছি আপনারা কেউ এই জিনিসটা পড়েন। রুশাদ শামীম সাদি আছেন, আপনি এই জিনিসটা পড়েন তো, বডি প্যারাগ্রাফ 2 টা। Another key reason why traditional education is more effective is that it creates a structured and disciplined learning environment. When learners attend scheduled classes, they will follow a routine. This makes them more responsible and focused on their studies. Additionally, physical classrooms reduce distractions that are common in online learning, such as social media or household interruption. For instance, studies suggest that students studying in traditional settings show higher course completion rates compared to those enrolled in fully online programs. ওকে, থ্যাংক ইউ। তো বডি প্যারাগ্রাফ 2 তে আমাদের সেকেন্ড যুক্তিটা নিয়ে আসে, যে যুক্তিটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনে বলছিলাম, মানে আমাদের সাপোর্ট পয়েন্টের মধ্যে। তো যুক্তি নাম্বার 2 এর ক্ষেত্রে এখানে দেখেন যে ওরা সেম স্ট্রাকচার, ওয়ান কি রিজন হয়তো আগে ব্যবহার করতে পারতো, এখানে অ্যানাদার কি রিজন বা অ্যানাদার অ্যাডভান্টেজ বলতে পারতো। সেই যুক্তিটা এখানে দেওয়ার চেষ্টা করছে। ওয়েন ব্যবহার করে হচ্ছে তারা সেন্টেন্স ক্রিয়েট করছে, দিস হেল্পস বা দিস মেক্স দ্বারা একটা সেন্টেন্স তৈরি করছে, এবং অ্যাডিশনাল এই সেন্টেন্সটার মাধ্যমে হচ্ছে আগে যুক্তি সম্পর্কে হচ্ছে আরও বিস্তারিত তথ্য দিছে। ওকে, এবং ফর ইনস্ট্যান্স দিয়ে হচ্ছে একটা একটা এক্সাম্পল দিছে, এবং এবং এক্সাম্পলটা যেহেতু এটা জেনেরিক দিছে এই জন্য জিনিসটা একটু কমপ্লেক্স মনে হইতে পারে, তবে এটা কিন্তু বোঝার মতো। কি এক্সাম্পল দিছে যে যারা ট্র্যাডিশনাল সেটিংয়ে পড়াশোনা করে তাদের হায়ার কোর্স কমপ্লিশন রেট থাকে, তার মানে তাদের পাস করার হার বেশি থাকে কম্পেয়ার টু দোজ এনরোল ইন ফুলি অনলাইন প্রোগ্রামস, যারা অনলাইন ক্লাস করে তাদের চেয়ে ভালো করে। ওকে, 15 মিনিটস, সমস্যা নাই। তো বডি প্যারাগ্রাফ 1 2 আশা করি আপনারা বুঝে গেছেন। অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে এখানে। স্ট্রাকচারটা বুঝলে, স্ট্রাকচার অনুযায়ী প্র্যাকটিস করলে ট্রাস্ট মি আপনি অনেক ভালো করতে পারবেন রাইটিং টাস্ক 2 তে। অ্যান্ড আমি আগে যেটা বললাম যে রাইটিং টাস্ক 2 হচ্ছে আপনার 67% মার্ক ক্যারি করে। এখানে আপনি ব্যান্ড 7 পাইলে, আপনি যদি রাইটিং টাস্ক 1 এ 6.5 পান তাহলে আপনি ওভারঅল কিন্তু রাইটিংয়ে ব্যান্ড 7ই পাচ্ছেন। ওকে, সুতরাং এখানে আপনার কোনো প্রকার অজুহাত দেওয়ার চেষ্টা করবেন না। অ্যান্ড এখানে আমাদের হচ্ছে ট্র্যাডিশনাল ক্লাসরুমের পক্ষে যে আমরা আসি এই জিনিসটা বুঝাইছি, এবং এই পক্ষে আমরা হচ্ছে 2টা যুক্তি দেওয়ার চেষ্টা করছি 2টা বডি প্যারাগ্রাফে। তো এবার আসেন আমাদের কনক্লুশনটা কীভাবে লিখবো এটা দেখানোর চেষ্টা করি। কনক্লুশন আমরা 3টা সেন্টেন্স রাখতে পারি। ইন কনক্লুশন, টু সাম আপ, 2টার মধ্যে একটা। অলদো দেয়ার আর সাম অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ, বেনিফিট, ড্রব্যাকস টু টপিক সাচ আস ইটস ওভারঅল ইফেক্ট অন দিস টপিক ইজ নেগেটিভ অর পজিটিভ। জিনিসটা একটু অবসর লাগতেছে, তাই না? তো এটার মধ্যে আমরা যে কোনো একটা রাখবো। ধরুন যে আমরা ইন কনক্লুশন রাখতাম অলদো দেয়ার আর সাম অ্যাডভান্টেজ, আমরা অ্যাডভান্টেজ জিনিসটা রাখলাম এগুলোর মাধ্যমে। টু অ্যাডভান্টেজ অফ চাই প্রিপোজিশন টু, টু ধরেন যে আমাদের অনলাইন এডুকেশন সাচ অ্যাজ, 2টা পয়েন্ট, যে 2টা পয়েন্ট আমরা আগে বলছি, এই 2টা পয়েন্টকে আমাদের কাউন্টার আর্গুমেন্ট, মানে আমাদের বিপক্ষে 2টা যুক্তি। ওকে, কাউন্টার আর্গুমেন্ট অ্যাজ ইট, 2টা পয়েন্ট, মানে আমরা এখানে বলতেছি যে যদিও, বা পরিশেষে বলতে হয় যে যদিও অনলাইন এডুকেশনের কিছু অ্যাডভান্টেজ, কিছু সুবিধা আছে, যেরকম অনলাইন এডুকেশনে আপনার হচ্ছে সহজে পড়াশোনা করা যায়, খরচ কম, মানে সহজে পড়াশোনা করা যায়, খরচ কম, 2টা পয়েন্ট এখানে বলে ফেলছি। হ্যাঁ, ইটস ওভারঅল ইফেক্ট অন এডুকেশন ইজ নেগেটিভ। এডুকেশন টপিকটা কি, ধরেন যে আমাদের এডুকেশন, কারণ ধরুন যে আমাদের এখানে ট্র্যাডিশনাল আর অনলাইন এডুকেশন, 2 ধরনের এডুকেশন বলছে, ওভারঅল টপিকটা হচ্ছে আপনার এডুকেশনের উপরেই, ঠিক আছে? ইজ নেগেটিভ, মানে আমরা স্বীকার করে নিচ্ছি যে যদিও 2টা সুবিধা আছে কিন্তু এর ওভারঅল ইফেক্ট অন এডুকেশন ইজ নেগেটিভ, কিন্তু এর ওভারঅল ইফেক্ট হচ্ছে নেগেটিভ, মানে খারাপ আর কি, তুলনামূলক। আই ফার্মলি বিলিভ দ্যাট মাই পয়েন্ট, বা আমার সাইড কি আছে, যে ট্র্যাডিশনাল ক্লাসরুম, ধরেন আমার সাইড আমার সাইড হচ্ছে সেরা, ট্র্যাডিশনাল ক্লাসরুম ইজ দ্য বেস্ট অপশন বলতে পারি, অ্যাজ ইট, তারপর হচ্ছে সাপোর্ট, যে 2টা সাপোর্ট আমরা বলছি, 2টা সাপোর্ট আমরা বডি প্যারাগ্রাফ 1 এবং 2 তে বলছি, যে 2টা যুক্তি, সেই 2টা যুক্তিকে আমরা আবার এখানে লিখব, তবে একটু প্যারাফ্রেজ করে। ওকে, আবার এখানে আমরা আরেকটা সেন্টেন্স রাখবো, সেটা হচ্ছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে, যে বাই ইমপ্লিমেন্টিং পলিসি। ওকে, তাহলে বলতে পারে যে এটা করার মাধ্যমে এটা হইতে পারে। উদাহরণটা হচ্ছে এরকম, ধরুন যে গভর্নমেন্ট যদি কিছু মেজিউর নেয়, কিছু স্টেপ নেয়, তাহলে হচ্ছে
অনলাইন ক্লাসরুম বা অনলাইন শিক্ষাটা হচ্ছে আরও ভালো হইতে পারে, কারণ এটা আগে আমরা বলছি যে নেগেটিভ, তাহলে এটা আরও ভালো হইতে পারে। ওকে, অথবা শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হইতে পারে এরকম স্টেপ নেওয়ার মাধ্যমে, এই রিকমেন্ডেশনের মাধ্যমে। আমরা একটু উদাহরণ দিই। In conclusion, although there are some benefits to online education, such as flexibility and easy access to learning materials, its overall effect on students' learning outcomes is less positive. এখানে নেগেটিভ না বলে বলছে লেস পজিটিভ, যেটা মোটামুটি সেমই। ওকে, তাহলে বলছে কি যদিও অনলাইন এডুকেশনের কিছু আপনার বেনিফিট আছে, সুযোগ সুবিধা আছে, যেরকম ফ্লেক্সিবিলিটি, মানে যেখানে সেখানে পড়াশোনা করা যাচ্ছে, সহজে হচ্ছে লার্নিং ম্যাটেরিয়ালস, সহজে হচ্ছে পড়াশোনা করার মাধ্যম পাওয়া যাচ্ছে। ইটস ওভারঅল ইফেক্ট অন স্টুডেন্ট লার্নিং আউটকামস, বা স্টুডেন্টের যে শেখার যে ফল বা কীভাবে তারা শিখতেছে এইটা, বা আপনি এডুকেশনও নিয়ে আসতে পারেন যে ওভারঅল ইফেক্ট অন এডুকেশন ইজ লেস পজিটিভ বা নেগেটিভ, সেম জিনিস। আবার আই ফার্মলি বিলিভ দ্যাট ট্র্যাডিশনাল ক্লাসরুম লার্নিং ইজ মোর ইফেক্টিভ বিকজ ইট প্রমোটস রিয়েল টাইম ইন্টারাকশন অ্যান্ড প্রোভাইড স্ট্রাকচার এনভায়রনমেন্ট। সেম জিনিস, আমার পক্ষে দুইটা জিনিস এখানে নিয়ে আসছে। ওকে, এবং রিকমেন্ডেশন কীভাবে করছে, বাই স্ট্রেংথিং ফেস টু ফেস লার্নিং মেথডস অ্যান্ড মেইনটেনিং ক্লাসরুম ডিসিপ্লিন, এডুকেশনাল ইনস্টিটিউশন ক্যান সিগনিফিকেন্টলি ইমপ্রুভ স্টুডেন্টস একাডেমিক পারফরমেন্স। এখানে ওরা হচ্ছে একাডেমিক পারফরমেন্সের উপরে আপনার পরামর্শ দিছে। আপনি চাইলে এখানে অনলাইন এডুকেশনটা কীভাবে ভালো করা যায় এই সম্পর্কে পরামর্শ দিতে পারেন, বা ট্র্যাডিশনাল ক্লাসরুম কীভাবে অনলাইন ক্লাসরুমের সাথে কানেক্ট করা যায় এই সম্পর্কে পরামর্শ দিতে পারেন। ইটস কমপ্লিটলি আপ টু ইউ, এটা সম্পূর্ণ আপনার উপরে যে আপনি কোনটার উপরে হচ্ছে পরামর্শ দিতে যাচ্ছেন। ওকে, তো আশা করি আপনারা কনক্লুশনের প্রথম সেন্টেন্সটা বুঝতে পারছেন, সেকেন্ড সেন্টেন্সটা বুঝতে পারছেন। অ্যান্ড এখানে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে আপনাকে যে প্রশ্ন বা যে স্টেটমেন্টটা দেওয়া হবে সেই স্টেটমেন্ট সম্পর্কে আপনাকে আইডিয়া বের করতে হবে যে আপনি যেটার সাথে অ্যাগ্রি করতেছেন, কেন অ্যাগ্রি করতেছেন, দুইটা যুক্তি বা দুইটা আইডিয়া, কেন অ্যাগ্রি করতেছেন না ওইটার জন্য দুইটা যুক্তি বা দুইটা আইডিয়া, এবং এই দুইটা যুক্তি বা দুইটা আইডিয়া কিন্তু আপনার প্রয়োজন হবে, সবচেয়ে বেশি প্রয়োজন হবে বডি প্যারাগ্রাফ 1 এবং 2তে, যে আপনার পক্ষে যুক্তি, আপনি যেটা ফলো করতেছেন। ওকে, দেখেন এখানে আমাদের কমপ্লিট যে এসে এটা চলে আসছে। তো এখানে আমরা মেইনলি হচ্ছে ট্র্যাডিশনাল ক্লাসরুমকে সাপোর্ট করছি। ওকে, ও সরি সরি, এটা হচ্ছে আমাদের আরেকটা চলে আসছে, এটার অ্যান্সার চলে আসছে। আচ্ছা, এই জিনিসটা যেহেতু অ্যান্সার চলে আসছে, আমি হচ্ছে এইটাকে করে দেওয়ার চেষ্টা করব। এটা হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল, কিন্তু হোমওয়ার্কটা আমাদের এখানে অ্যান্সারটা চলে আসছে আমাদের পুরোপুরি আগের অ্যান্সারটার বাদে। মানে এখানে কিন্তু আমরা একটা অ্যান্সার করে ফেলছি, ইন্ট্রোডাকশন দেখাইছি, বডি প্যারাগ্রাফ দুইটা দেখাইছি, কনক্লুশন দেখাইছি, এই দুইটা মিলে একটা অ্যান্সার হতে পারে। তো যাই হোক, এইটা আপনাদের হোমওয়ার্ক দিতে চাইছিলাম আজকে আমি, কিন্তু এটা হোমওয়ার্ক দিব না, আমি নতুন একটা কোশ্চেন দিব, সেই কোশ্চেনটা হচ্ছে আপনারা দেখতে পারেন। তবে এইটা যে অ্যান্সার, এইটা হচ্ছে আপনার এইটা, ঠিক আছে? আপনি আবার ভালো করে এইটার অ্যান্সারটা এইটার সাথে স্ট্রাকচার ওয়াইজ মিলে দেখবেন যে একদম সেম স্ট্রাকচার দিয়ে খুব সুন্দর একটা এসে তৈরি করছে, এবং এইটা কিন্তু একটা ব্যান্ড 7+ এসে, এবং এই ব্যান্ড 7+ এসেটা আমাদের স্ট্রাকচার ফলো করে লিখছে। এবং আপনারা যদি স্ট্রাকচারটা ফলো করেন, ট্রাস্ট মি, আপনারা অনেক ভালো করতে পারেন, যে কোনো ধরনের অপিনিয়ন টাইপের কোশ্চেন আপনারা সলভ করতে পারেন। এখানে হয়তো কিছু হায়ার সেন্টেন্স স্ট্রাকচার না, তো সেন্টেন্স ব্যবহার করছে, আইডিয়া ব্যবহার করছে, আপনারা একটু মিনিমাম স্ট্রাকচার নিয়ে আসেন, মিনিমাম আইডিয়া নিয়ে আসেন, মানে সহজ সহজ শব্দ ব্যবহার করে লেখেন, কিন্তু স্ট্রাকচারটা সেম ধরে রাখেন, যে একটা স্টেটমেন্ট, একটা সাপোর্ট, একটা অ্যাডিশন, একটা এক্সাম্পল, এভাবে হচ্ছে করার চেষ্টা করুন, দেখবেন যে তবুও আপনারা অনেক ভালো ব্যান্ড স্কোর পাবেন। ওকে, তো এবার আসেন আপনাদের রাইটিং টাস্ক 2 এর অপিনিয়ন সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে পরে এখন বলতে পারেন। অনেকে ক্লাসে লেট করে আসছেন, তাদেরও কোশ্চেন থাকলে পরে বলতে পারেন। মুন আপু, দেরি করার কারণ কি ক্লাসে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার লেট হয়েছে, আমি শরীরটা খুব খারাপ লাগতেছিল, ঘুমাই গেছিলাম, হঠাৎ মনে উঠছে, জাগছি পরে হঠাৎ মনে উঠছে ক্লাস। তো আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ফারা জানি আপু, প্র্যাকটিস করলে কি বুঝতে পারবেন রাইটিং টাস্ক 2 অপিনিয়ন? জি স্যার, ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ। আর যেটা বললাম, এটা কিন্তু অনেক বেশি মার্ক ক্যারি করতেছে। হ্যাঁ, এখানে ভালো করলে আপনি ওভারঅল রাইটিংয়ে ভালো করবেন। অ্যান্ড যে অ্যান্সারটা দিলাম, মানে যে অ্যান্সারটা দেওয়া আছে কি যেন মেকিং মানি সম্পর্কে, ওইটাও দেখবেন যে ওইটাও কীভাবে হচ্ছে আপনার স্ট্রাকচার ফলো করে লিখছে, তাহলে আরও ভালো হবে। যাই হোক, ফার্দার কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা প্র্যাকটিস গ্রুপে বলতে পারেন, আমাকে ইনবক্সে বলতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওকে, আর হোমওয়ার্ক যেটা দিব সেটা হচ্ছে আমি আপনাদেরকে পরে দেওয়ার চেষ্টা করব।
বা একটু পরে দেওয়ার চেষ্টা করব। আপনারা ওইটা হোমওয়ার্ক হিসেবে হচ্ছে নেক্সট ক্লাসের আগে মানে রবিবারের আগে সাবমিট করবেন স্ট্রাকচার অনুযায়ী। আপনারা ভুল করেন, কম ব্যান্ডের সেন্টেন্স লেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু অনুরোধ থাকবে স্ট্রাকচার ফলো করে লেখেন, কারণ স্ট্রাকচার ফলো করে না লিখলে আপনারা হচ্ছে হারাই যাবেন। মানে কোনো কমপ্লেক্স কঠিন একটা জিনিস আসলে আপনারা লিখতে পারবেন না তখন। তো যাই হোক, সবার জন্য অনেক শুভকামনা। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। প্র্যাকটিস ঠিক মতো করেন, হোমওয়ার্ক দেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।